তোমাদের সাথে গত দুইটা ক্লাসে মোটামুটি একই জিনিস পড়াইছে। দুইটা ক্লাসেরই উদ্দেশ্য ছিল একটা, যে একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ যখন আমরা করি, আমরা যখন ডাটা কালেকশন করি, একটা রিসার্চ যখন করি, এটা কেন করি এই জিনিসটা আমরা দেখছি। তারপরে দেখছি যে রিসার্চের প্রবলেম গুলাকে আমরা কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা দেখছি। তারপর দেখছি যে এটার জন্য আমাদের ডাটাটা কিভাবে কালেকশন করতে হয়, ডাটা কালেকশনের জন্য যে স্যাম্পলিং টেকনিক গুলো সেগুলো আমরা দেখছি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমরা দেখলাম যে তোমার একটা ডিসিশন আমরা কিভাবে নিব, স্ট্যাটিস্টিক্যালি একটা ডিসিশন আমরা কিভাবে নিব, যেটা আমরা বলি যে হাইপোথিসিস, যে একটা স্টেটমেন্ট, একটা প্রবলেম সম্পর্কে একটা স্টেটমেন্ট, যেটাকে আমরা বলছিলাম হাইপোথিসিস। গত ক্লাসে আমরা মেনলি এটাই দেখছি, যে তোমার স্ট্যাটিস্টিক্যালি একটা হাইপোথিস কিভাবে দাঁড়া করাইতে হয় এবং এটার উপর এটা ট্রু না ফলস কিভাবে জাস্টিফাই করতে হয়। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি ডিসিশন নেওয়ার যে প্রসিডিওরটা, যে মেকানিজমটা, যে পাথওয়েটা, এটা আমরা গতকালকে দেখছি টেস্ট অফ হাইপোথিসিস টপিকের মধ্যে। আচ্ছা, টেস্ট অফ হাইপোথিসিস আমি তোমাদের মোটামুটি ডিটেলস পড়েছি এবং তোমরাও ম্যাথটা খুব ভালোই বুঝছিলে, আমি এই জন্য এখানে আর ফার্দার যাব না। আচ্ছা, বাই দ্য ওয়ে লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি ম্যাথটা কেউ ট্রাই করছিলে? একটা হোমওয়ার্ক যে ছিল ছোটখাটো, কেউ ট্রাই করছিলে? একদম সেম ম্যাথ ছিল, ট্রাই করছিলা? এই ম্যাথটা তোমাদেরকে বলছিলাম ট্রাই করতে, কেউ ট্রাই করছিলা বাবারা? ওকে, মৌনতা সম্মতির লক্ষণ, তোমরা কেউ ট্রাই করোনি, আলহামদুলিল্লাহ। তো মন চাইলে পরে একবার ট্রাই করে নিও, তোমরা বড় হয়েছো, তোমাদেরকে প্রেশার দেওয়ার কোনো কারণ আমার নাই। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার আমাদের এই স্যাম্পলিং টপিকটা বা টেস্ট অফ হাইপোথিসিস টপিকটা, এখানে আমাদের কিছু কোর আইডিয়া ছিল। যেমন পপুলেশন কি জিনিস, স্যাম্পল কি জিনিস, এগুলো আমি তোমাদেরকে বলছিলাম। পপুলেশন কি ছিল? পপুলেশন ছিল যে আমি যে অবজেক্টের উপরে ডাটা কালেক্ট করতে চাই বা যে অবজেক্টের উপরে আমি কাজ করতে চাই, তার যে টোটাল কালেকশনটা সেটা ছিল আমার পপুলেশন। আচ্ছা, স্যাম্পল কি ছিল? এই পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ পার্টটা, সেটাকে আমরা বলছিলাম একটা স্যাম্পল। আচ্ছা, তারপর আমি বলছিলাম প্যারামিটারের কথা। প্যারামিটার কি ছিল? যে আমরা পপুলেশনের উপরে যেই ফাংশনটা ইউজ করি সেটাই হয়ে যাবে একটা প্যারামিটার। এটা মিন হোক, মিডিয়ান হোক, মোড হোক, যেটাই হোক, পপুলেশনের উপরে ইউজ করা যে কোনো ফাংশনই হচ্ছে আমার প্যারামিটার। আর স্যাম্পলের উপরে ইউজ করা যে কোনো ফাংশনই ছিল আমার স্ট্যাটিস্টিক। মনে করো আমি একটা যোগফল বের করতেছি, যে আমার পপুলেশনে 2 কোটি লোক আছে, তাদের টোটাল ইনকাম কত, আমি 2 কোটি লোকের ইনকাম যোগ করলাম। এই যে যোগটা, এটাও একটা প্যারামিটার, কারণ এটা পপুলেশনের উপর একটা ফাংশন ইউজ করে, একটা সামেশন ইউজ করা হয়েছে। আবার মনে করো একটা স্যাম্পলে 20 জন আছে, 20 জনের জন্য আমার 20 জনের টোটাল ইনকাম কত, আমি এখানে একটা সামেশন ইউজ করলাম। এই যে সামেশনটা, সেম সামেশনই, তখন সেটা হয়ে যাবে স্ট্যাটিস্টিক, কারণ এটা আমরা একটা স্যাম্পলের উপর একটা ফাংশন ইউজ করছি। তো এখন দেখো, টেস্ট অফ হাইপোথিস আমরা যে কাজটা করছি, আমরা আমাদের এই হাইপোথিস যে ক্লেম গুলো আমরা করছি, আমরা যদি স্ট্যান্ডার্ড নোটেশনে চিন্তা করি, এই যে মিউ ইকুয়াল টু মিউ নট, এই জিনিসটা আসলে কি ছিল? মিউ ছিল পপুলেশনের একটা প্যারামিটার, এই প্যারামিটারের মানটা একটা নির্দিষ্ট মানের সমান কিনা এটা আমরা এখানে চেক করছিলাম। খেয়াল করে দেখো, যে আমাদের এই যে ম্যাথ যেটা আমরা ক্লাসে করছিলাম, সেখানে আমরা বলছিলাম যে তাদের একটা স্যাম্পল থেকে তারা পাইছিল যে তাদের বাল্বটা 1570 ঘন্টা টিকে, কিন্তু তারা এই স্যাম্পলটার উপরে বেস করে তারা কিন্তু কমেন্ট করছে হোল পপুলেশনের উপরে, যে তাদের কোম্পানির সব লাইটই 1600 ঘন্টা টিকে। এই স্যাম্পলের উপরে বেস করে তারা কি করছে, তাদের হোল পপুলেশনের উপরে কমেন্ট করছে। তাহলে এখন দেখো, এই 1570 ঘন্টা এটা কি স্যাম্পলের মিন, একটা স্ট্যাটিস্টিক। এটাকে তারা কেন ইউজ করতেছে? আমাদের পপুলেশনের যে স্ট্যাটিস্টিক, পপুলেশনের যে অ্যাভারেজ মানটা, তার উপর কমেন্ট করার জন্য ইউজ করতেছে। অর্থাৎ একটা স্ট্যাটিস্টিক, সেটাকে তারা ইউজ করতেছে একটা প্যারামিটার সম্পর্কে কমেন্ট করার জন্য। এটা কি বলা যায়? দেখো তো। রোল নাম্বার 1, মিস্টার সিরাজ, তুমি কি আমার কথাটা শুনতেছো পরিষ্কার? জি স্যার, শুনতেছি। আমার এখানে সম্ভবত নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, আটকে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, আটকে যেতেছে। তাহলে রোল নাম্বার 2, মিস্টার মাহমুদ, তুমি কি আমার কথা পরিষ্কার শুনতে পারতেছো? স্যার আমিও স্যার আপনার কথা একটু আটকে আটকে শুনতেছিলাম, বুঝতেছিলাম না যে কার প্রবলেম, আমার না আপনার। আচ্ছা, আমি এই ম্যাথটা আমি আবার বলি, ঠিক আছে? এখন শোনা যায় পরিষ্কার? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এই ম্যাথটা আরেকবার বলি, খেয়াল করো। আমরা গত ক্লাসে যে টেস্ট অফ হাইপোথিসিসের ম্যাথটা করছিলাম, এখানে আমরা কি করছিলাম, ম্যাথটাতে কি 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 দেওয়া ছিল? এখানে তারা আমাদেরকে একটা স্যাম্পল দেওয়া ছিল, 100 বাল্বের উপরে চেক করে আচ্ছা তারা আচ্ছা। দেখছে যে তোমার এই বাল্ব গুলা 1570 ঘন্টা টিকে। কিন্তু তারা যে হাইপোথিসটা ক্লেম করছে, তাদের দাবিটা কি ছিল? যে না, তাদের কোম্পানির লাইট গুলো অ্যাকচুয়ালি 1600 ঘন্টা টিকে। তাহলে এখন দেখো, এই দাবিটা তারা করছে কিসের উপর বেস করে? তাদের এই স্যাম্পলের ডাটার উপর বেস করে করছে না? জি স্যার। তার মানে দেখো, এই 1570 ঘন্টা এটা কি একটা স্যাম্পল মিন? 1570 ঘন্টা যেটা ছিল, এটা একটা, এটা ছিল একটা স্যাম্পল মিন, যেটাকে আমরা বলতেছি একটা স্ট্যাটিস্টিক।
এটা ইউজ করে তারা দাবি করতেছে কি, তাদের কোম্পানির লাইট বাল্ব গুলো 1600 ঘন্টা টিকে, যেটা হচ্ছে একটা পপুলেশন মিন। তো পপুলেশন মিনকে আমরা বলছিলাম প্যারামিটার। কথাগুলো ঠিক আছে কিনা দেখো। তার মানে কি, তারা একটা স্ট্যাটিস্টিক রে ইউজ করতেছে কিসের জন্য, একটা প্যারামিটার সম্পর্কে কমেন্ট করার জন্য। এটা কি বলা যায়? জি স্যার, বলা যায়। আচ্ছা, এটা যদি বলা যায় তাহলে আসো আমি আবার ওই প্রথম ক্লাসে ব্যাক করি। তোমাদেরকে কি বলছিলাম যে আমাদের স্যাম্পলিং টপিকটার উদ্দেশ্যটা কি আসলে। স্যাম্পলিং টপিকটার উদ্দেশ্য হলো যে একটা অনেক বড় ডাটা নিয়ে কাজ করাটা খুব সময় সাপেক্ষ এবং খুব ব্যয় সাপেক্ষ, যে কারণে আমরা কি করি, এখান থেকে একটা রিপ্রেজেন্টেটিভ একটা স্যাম্পল আমরা নিই এবং ওই স্যাম্পলটা ইউজ করে আমরা আমাদের পুরো পপুলেশনটা সম্পর্কে কমেন্ট করতে চাই। এটাই কি আমার স্যাম্পলিং টপিকটার উদ্দেশ্য ছিল না? ইয়েস স্যার। রোল নাম্বার 3, সাদিয়া, তুমি কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ভেরি গুড। তাহলে এখন দেখো, আমাদের এই স্যাম্পলিং টপিকটার যে উদ্দেশ্যটা, বা এখানে যে আমরা ম্যাথে আমরা যেটা দেখছি, যে আমরা একটা স্যাম্পল স্ট্যাটিস্টিক, একটা স্যাম্পল আর একটা ফাংশন, একটা স্ট্যাটিস্টিক আমরা ইউজ করতেছি প্যারামিটার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। তো এই যে আমরা কাজটা করতেছি, একটা স্যাম্পলকে যে আমরা ইউজ করতেছি একটা পপুলেশন সম্পর্কে কমেন্ট পাওয়ার জন্য, এই টপিকটা নিয়ে কাজ করার জন্য আমার আজকের এই প্রথম টপিক, সেটা হচ্ছে এস্টিমেশন। এস্টিমেশনের কাজটা কি? এস্টিমেশনের কাজ হলো গিয়া একটা স্যাম্পল স্ট্যাটিস্টিক ইউজ করে একটা পপুলেশন প্যারামিটার সম্পর্কে কমেন্ট করতে যে চাই, এটাই হচ্ছে তোমার এস্টিমেশন টপিকটা। তাহলে আমি আবার বলতেছি, এস্টিমেশন টপিকটার উদ্দেশ্যটা কি, যে আমরা এখানে চাইতেছি একটা স্যাম্পল স্ট্যাটিস্টিক ইউজ করব, করে আমরা আমরা আইডিয়া পাইতে চাই এবং আমরা কমেন্ট করতে চাই একটা পপুলেশন প্যারামিটার সম্পর্কে। তোমরা স্যার কি আমার, কথাটা একটু আরেকবার একটু স্যার। আমি আবার বলতেছি, একটা স্যাম্পল স্ট্যাটিস্টিক ইউজ করে আমরা যে পপুলেশন প্যারামিটার সম্পর্কে আইডিয়া পাইতে চাই, এই যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওরটা, এটাকে আমরা বলতেছি এস্টিমেশন বা স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশন। যেমন এই যে ম্যাথে আমরা যেই মাত্র যেটা দেখলাম, যে আমার এখানে সে স্যাম্পল কালেক্ট করছে, স্যাম্পল কালেকশনের উদ্দেশ্যটা কি, সে তার পপুলেশন সম্পর্কে কমেন্ট করতে চায়। সে 100টা বাল্বের স্যাম্পল নিছে, কিন্তু নিয়ে সে কমেন্ট করতে চায় তার কোম্পানি শুরু থেকে কেমন পর্যন্ত যতগুলো বাল্ব বানাবে সবগুলোর উপরে, এই স্যাম্পলের উপরে বেস করে। তো এই যে প্রসেসটা, একটা স্যাম্পল ডাটা ইউজ করে একটা পুরো পপুলেশন সম্পর্কে কমেন্ট করার যে প্রসেসটা, এটাকে আমরা বলতেছি এস্টিমেশন বা স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশন। জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? রোল নাম্বার 7, মিস্টার মেহেদি, তুমি কি বুঝতে পারছো? রোল নাম্বার 7, মিস্টার মেহেদি, তুমি কি বুঝতে পারছো? মিস্টার আশরাফ, তোমার কাছে ক্লিয়ার? রোল নাম্বার 11। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তো এই এস্টিমেশনটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে তোমার পয়েন্ট এস্টিমেশন, আর একটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। পয়েন্ট এস্টিমেশনটা কি জিনিস, যখন নাকি আমরা এক্স্যাক্টলি একটা মান বলতে পারবো, সেটাকে তখন আমরা বলি পয়েন্ট এস্টিমেশন। যে তোমার ধরো আমার কাছে এরকম একটা ডাটা সেট দেওয়া আছে, এরকম মনে করো 10-15টা ডাটার একটা আমার একটা ডাটা সেট দেওয়া আছে। আমি এখান থেকে মনে করো বললো যে মিন বাইর করতে বলছে, বললো যে আমাকে এখান থেকে তোমার মিন এস্টিমেট করো। আমি কি করবো, আমি সরাসরি এই যে মিনের মানটা বাইর করে ফেললাম, এই যে বের 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 করলাম, একটা এক্স্যাক্টলি একটা মান আসতেছে, এটাকে আমরা বলি পয়েন্ট এস্টিমেশন। আর যখন নাকি আমরা একটা ফিক্সড মান না দিয়ে একটা ইন্টারভাল দিয়ে দিব, যে আমি বলবো যে আমার এখানে মানটা 20 থেকে 30-এর মধ্যে আছে, এরকম যখন নাকি একটা ইন্টারভাল, একটা রেঞ্জ দিয়ে দিব, তখন আমরা সেটাকে বলি ইন্টারভাল এস্টিমেশন। এই সেকেন্ডটাকে আমরা বলি ইন্টারভাল এস্টিমেশন। আচ্ছা, আমি এই দুইটার সঙ্গে আমি আবার ব্যাক করতেছি, তার আগে আমি একটু বেসিক কয়টা আইটেমে যাই। আচ্ছা, প্রথম আইটেমটা হলো মিস্টার সবুজ। আচ্ছা, তো প্রথম আইটেমটা দেখো, ধরো আমরা এখানে প্রথম যে টার্মটা বলবো সেটা হচ্ছে তোমার এস্টিমেটর। এস্টিমেটর জিনিসটা কি আমি তোমাদের বলি, যে মনে করো তোমার এখানে এই যে প্যারামিটারের স্ট্যাটিস্টিকের যে কথাটা বললাম, যে আমরা একটা স্ট্যাটিস্টিক ইউজ করতেছি একটা প্যারামিটার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। স্ট্যাটিস্টিকটা কি, স্যাম্পলের মিন, আর প্যারামিটারটা ছিল আমার এখানে পপুলেশন মিন। এই স্যাম্পল মিনটা আমি ইউজ করতেছি পপুলেশন মিন সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। তো যেই স্ট্যাটিস্টিকটা আমি ইউজ করি প্যারামিটার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য, সেটাকেই বলা হয় এস্টিমেটর। আমি আবার বলতেছি, যেই পার্টিকুলার স্যাম্পল ফাংশনটা বা যেই পার্টিকুলার স্ট্যাটিস্টিকটাকে আমরা ইউজ করি কোন একটা প্যারামিটার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য, সেটাকে আমরা বলি এস্টিমেটর। যেমন এখানে এই স্যাম্পল মিনটা, এটা একটা এস্টিমেটর। এটা আমরা কেন ইউজ করতেছি, আমরা ইউজ করতেছি পপুলেশন সম্পর্কে আইডিয়াটা পাওয়ার জন্য। তার মানে এই স্যাম্পল মিনটা তখন হয়ে যাবে একটা এস্টিমেটর। ওকে, তাহলে আমি আবার বলি, এস্টিমেটর জিনিসটা তাহলে কি,
statistic used for estimating a parameter. তাহলে যেই স্ট্যাটিস্টিকটাকে আমরা একটা প্যারামিটারের মান বের করার জন্য ইউজ করতেছি তাকে আমরা বলতেছি এস্টিমেটর। আমার কথা কি কিছুটা বুঝতে পারতেছো? জি স্যার। আর স্যার যেটা যে ভ্যালুটা পাবো ওইটাই কি এস্টিমেশন? যেই ভ্যালুটা পাবো, ভেরি গুড, যেই ভ্যালুটা আমরা পাবো তাকে আমরা বলতেছি এস্টিমেট। এস্টিমেট, আমরা যে মানটা পাবো সেই মানটাকে আমরা বলতেছি এস্টিমেট। ভ্যালু উই অবটেইন, দাঁড়াও, নিউমেরিক ভ্যালু অফ an estimator is estimate। আমরা যে নিউমেরিক মানটা পাবো, এস্টিমেটরের যে নিউমেরিক একটা মান আমরা পাবো তাকে আমরা বলতেছি এস্টিমেট। স্যার এস্টিমেটিক কি স্ট্যাটিক ছাড়া অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই? সরি, বুঝি নাই। এস্টিমেটর কি স্ট্যাটিক ছাড়া অন্য কিছু হইতে পারে না? না, এস্টিমেটর অবশ্যই একটা স্ট্যাটিস্টিক হবে, অবশ্যই একটা স্যাম্পল ফাংশন হবে, কারণ এটাকে ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছেই শুধুমাত্র একটা প্যারামিটারের মান বাইর করার জন্য। প্যারামিটার মানে হচ্ছে তোমার পপুলেশন, তখন আমরা পপুলেশন নিয়ে কাজ করতেছি, তো যে কারণে এটা অবশ্যই একটা প্যারামিটার হইতে হবে। যে স্যার সেই স্ট্যাটিস্টিক, হিসেবে তো হ্যাঁ বলো। স্যার সেই হিসেবে তো সব স্ট্যাটিস্টিকই তাহলে এস্টিমেটর হবে। সব স্ট্যাটিস্টিকই এস্টিমেটর হবে না, তুমি যেই স্ট্যাটিস্টিকটাকে উদ্দেশ্য সহ করতেছো তখন সেটা একটা প্যারামিটার হবে। যেমন মনে করো তোমার হাত সামনে একটা স্যাম্পল পড়ে রয়েছে, এই স্যাম্পলটা কোন জায়গা থেকে আসছে তুমি ওই পপুলেশন সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই, তুমি হয়তো জানোই না যে এই স্যাম্পলটা কে কালেক্ট করেছে, তাহলে সেখান থেকে তুমি যে স্ট্যাটিস্টিকটা পাবা এটা কোন প্যারামিটারের জন্য কাজে লাগতেছে এটা তো তুমি জানো না, রাইট? জি স্যার। সেজন্য আগে তার পপুলেশনটা জানতে হবে। আগে পপুলেশনটা, এক্স্যাক্টলি, সেজন্য আগে থেকে তোমার পপুলেশন এবং প্যারামিটার কোনটা এটা তোমার আগে ক্লিয়ার থাকতে হবে। থাকার পরে সেটার জন্য তুমি যে স্যাম্পল কালেক্ট করে স্ট্যাটিস্টিক বাইর করছো সেটাই হচ্ছে তোমার এস্টিমেটর। আর ওই এস্টিমেটরের যে নিউমেরিক মানটা তুমি পাবা সেটাই হচ্ছে তোমার এস্টিমেট। বোঝা গেছে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আসো তোমাদের সাথে একটু মজা করি। সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস মনে আছে? কাউসার স্যার পড়াছিলেন অনেকদিন আগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস মনে আছে, বা ফর্মুলাটা কেউ বলতে পারবো আমাকে? স্যার মিন ভ্যালু থেকে মানে যতটুকু হচ্ছে ডিফারেন্স ওইটা বের করতে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যার এক্সাক্ট ভ্যালু থেকে কতটুকু স্যার ডিফারেন্স আছে সেটাই তো স্যার বলছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা হলো যে তোমার একটা পপুলেশন, তার একটা পপুলেশন বা একটা ডাটা সেট বলি, পপুলেশন স্যাম্পলের ঝামেলায় পড়ে যায়, যে তোমার মিনের যে মানটা সেখান থেকে অন অ্যান অ্যাভারেজ কতটুকু স্কোয়ার রুট ডিস্টেন্স পর্যন্ত উঠানামা করে, এটাই ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মনে পড়ে? দেখো তো এইভাবে মনে পড়ে কিনা। জি স্যার। যে তোমার কই গেল, দুনিয়ার হাবি জাবি গ্রাফ একটা রাখছে, আচ্ছা থাক, এই বেজালে আমার লাভ নেই। এরকম একটা ফর্মুলা ছিল না, দেখো তো। এটা এটা ভুলে সে অ্যাবসলিউট ভ্যালু দিছে, এটা এটা ব্রেকেট হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেশ কয়েকটা প্রসেস। আচ্ছা, তো এটা 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 কি চিনছো? কাঁচা স্যার কি এটা ইউজ করেনি নাকি ভুলে গেছো? না স্যার মনে আছে তো। ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ব্রেকেট হবে, এটা অ্যাবসলিউট ভ্যালু না, এটা ব্রেকেট হবে। বুঝছো, যেটাই করো, আমরা যেহেতু পজিটিভ মান নিয়ে কাজ করতেছি, কাজে এটা হচ্ছে তোমার, এটা আলটিমেটলি তোমার পজিটিভ মানই আসবে, কাজেই এটা নেওয়া না নেওয়া সমানই, হোয়াটএভার, এটা মানটা পজিটিভ, পজিটিভ স্কোয়ার রুট আমরা নিই। তো এখন দেখো, এটার যে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা কার জন্য? আমি বলতেছি জাস্ট একটা ডাটা সেটের জন্য। তাহলে এখন স্যাম্পলের বেলায় যখন নাকি আমরা কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। আমি আবার বলতেছি, ব্যাপার কি, এটা লাল হয় না কালো হয় না কেন? ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ স্ট্যাটিস্টিক is called standard error। একটা স্ট্যাটিস্টিকের জন্য যে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা পাবো সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর।
আমি আবার বলতেছি, কোন একটা স্ট্যাটিস্টিকের জন্য আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাবো সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। মিস্টার ভাস্কর, কিছু বলবা? ওকে, আমি আবার বলতেছি, কোন স্ট্যাটিস্টিকের জন্য যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। আচ্ছা, এটার ফর্মুলা হইলো গিয়া তোমার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি এসডি হয় তাহলে স্ট্যান্ডার্ড এরর হবে এসডি ডিভাইডেড বাই রুট এন। রুট দেয় কেমনে? আচ্ছা, আমি তোমাদের বেটার আমার স্লাইড থেকেই দেখাই দিই, পেছনে না যায়। এটা এস হচ্ছে তোমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটাকে যখন নাকি আমি স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করবো তখন আমরা স্ট্যান্ডার্ড এররটা পাই। স্ট্যান্ডার্ড এররটা হলো গিয়া তোমার একটা স্ট্যাটিস্টিকের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। লেখছো? দেখছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, তোমাদেরকে একটা জিনিস আমি গত ক্লাসে বলিনি, আজকে বলে দিই। সেটা হলো গিয়া তোমার আমরা টি টেস্ট যখন করছিলাম তখন দেখো আমরা একটা স্ট্যান্ডার্ড এই স্যাম্পলের জন্য যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স যেটাই বলো, এখানে ফর্মুলাতে একটা চেঞ্জ আনছিলাম। তোমরা কি খেয়াল করছো? আমরা যখন নাকি ভেরিয়েন্স তোমাদের যখন কাউসার স্যার পড়াইছে, কাউসার স্যার যখন তোমাদের ভেরিয়েন্স পড়াইছে, তখন উনি এখানে ভাগ করছিল এন দিয়ে, কিন্তু আমরা এখানে ভাগ করতেছি n-1 দিয়ে। খেয়াল করছো? কাউসার স্যারের ফর্মুলাটা কি তোমাদের মনে আছে? হাতের কাছে খাতা কলম আছে তোমাদের? দেখো তো। জি স্যার, ওখানে কাউসার স্যার যখন নাকি তোমাদের ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়েছে সেখানে আমরা এন দিয়ে ভাগ করছিলাম, কিন্তু এখানে দেখো আমরা এখানে n-1 দিয়ে ভাগ করতেছি। খেয়াল করছো স্যাম্পলের বেলায় যে আমরা এই কাজটা করতেছি? আচ্ছা, এখন স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় আমরা n-1 দিয়ে ভাগ করি কেন, এই প্রশ্নটা তোমাদেরকে ল্যাবে প্রায়ই করবে। কোয়ালিটি কন্ট্রোলের ল্যাবে যখন তোমরা যাবা বা টিটিকিউসি ল্যাবে যখন যাবা তখন দেখবা যে তোমাদের এই n-1 নিয়ে পেঁচানোর চেষ্টা করবে যে n-1 দিয়ে আমরা কেন ভাগ করি। আমি তোমাদেরকে উত্তরটা বলে দিই, তোমরা লেখা রাখো। আর চাইলে ব্যাখ্যাও করতে হবে। তোমার কি ব্যাখ্যা দরকার, না খালি উত্তরটা লেখা রাখলে হবে? স্যার দুইটাই। দুইটাই দরকার। আচ্ছা। আহ আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, ধরো আমাদের কাছে একটা পপুলেশন আছে, পপুলেশনের সাইজ হলো গিয়া তোমার তিনটা, 1 2 3। আচ্ছা, এই 1 2 3 এর জন্য মিন কত আসে? 2 নাকি? 3 স্যার। তিনটে স্যার না? দুই দুই। 1 2 3 এর মিন তো 2। আচ্ছা, এটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসে দেখো তো। 1 2 3 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসে? বলতে পারবা? আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাদ দিই, ভেরিয়েন্স বলি। ভেরিয়েন্স কত আসে? কত আসছে বের করতেছো কেউ? স্যার কাছে তো হাতে খাতা কলম নেই স্যার। করো, খাতা কলম নাও। খাতা কলম নাও, ক্যালকুলেটর নাও। তোমরা করতে, আমি করতেছি, তোমরা করবো না কেন? বাইর করো, নিয়ে করো। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি 1? আগে ভেরিয়েন্সটা বাইর করো। আচ্ছা, ভেরিয়েন্স আসতেছে তোমার 0.67। তার মানে এটার পজিটিভ স্কোয়ার রুট যদি নেই কত আসবে? SQRT 0.81 সামথিং। SD ইকুয়াল টু 0.81 সামথিং। ওকে, আচ্ছা,
তাহলে এখন দেখো আমাদের পপুলেশন সাইজ হচ্ছে তোমার 3, পপুলেশন থেকে আমরা দেখতেছি 1 2 3। আচ্ছা এখন আমারে বলো এই 1 2 3 যে পপুলেশনটা, এখান থেকে তোমার স্যাম্পল, দুই সাইজের স্যাম্পল কয়টা নেওয়া যায় বলো তো? লেডিজ এন্ড জেন্টলম্যান, এই পপুলেশন যে আমরা পাইলাম 1 2 3, এখান থেকে দুই সাইজের স্যাম্পল কয়টা নেওয়া যায় বলো? একটা হইতে পারে 1 2, আরেকটা হইতে পারে কি 2 3, আরেকটা কি হইতে পারে 3-1। ও আচ্ছা 3 1 1 3 একই জিনিস। আচ্ছা এখন আমারে তুমি বলো এটার মিন কত? এটার মিন কত আসবে? 1.5, 1.5, ভেরি গুড। এটার 2.5, এটার 2। 2। আচ্ছা এখন দেখো এখানে স্যাম্পল মিন কয়টা আছে? 3টা আছে না? জি স্যার। এই 3টা স্যাম্পল মিনের এভারেজ কত দেখো তো? এভারেজ অফ 3 স্যাম্পল মিনস কত আসে দেখো তো? স্যার 2 তোমরা সবাই আমার কথা বুঝতে পারতেছো কিনা দেখো, আমি কি করতেছি একটু ধরতে পারতেছো কিনা দেখো, কেউ মিস করলে আমারে জানাও। আমরা কি করছি দেখো, আমাদের কাছে পপুলেশন ছিল 3 সাইজের, সেখান থেকে আমি জাস্ট ফর এক্সাম্পল আমি 2 সাইজের 3টা স্যাম্পল দিলাম, ঠিক আছে? 2 সাইজের 3টা যে যতগুলো স্যাম্পল নেওয়া যায় সবগুলো স্যাম্পল আমি নিলাম, নেওয়ার পরে তাদের মিনটা আমি বাইর করলাম। এবং এখন দেখো আমার অল পসিবল স্যাম্পল মিন যেগুলো ছিল, এভারেজ অফ অল পসিবল স্যাম্পল মিনস, এটা কত আসছে? 2 আসছে না? জি স্যার। আচ্ছা এই দুইটা দেখো তো আমার অরিজিনাল পপুলেশন মিন কত ছিল? 2 না? দেখো তো, তার মানে কি আমাদের মিনের বেলায় যখন নাকি আমরা আমাদের স্যাম্পল মিনের মিন বাইর করতেছি, আমরা কি পাইতেছি? আমাদের অরিজিনাল পপুলেশন মিনটা পাইয়া যেতেছি না? দেখো তো আমার কথা ধরতে পারছো কিনা দেখো। আমরা যখন আমাদের অল পসিবল স্যাম্পলের যে মিনগুলা, ওই স্যাম্পল মিনগুলার মিন যখন আমরা বাইর করি, আমরা কি আমাদের অরিজিনাল পপুলেশন মিনটা চলে পাইয়া যেতেছি না? দেখো। হ্যাঁ স্যার। আচ্ছা এখন কথা হলো যখন নাকি আমরা এই স্যাম্পলের যে ভেরিয়েন্স গুলা, আমরা যখন ভেরিয়েন্স গুলা বাইর করি, মনে করো এটার ভেরিয়েন্স হচ্ছে ভেরিয়েন্স 1, এটার ভেরিয়েন্স হচ্ছে ভেরিয়েন্স 2, আর এটার ভেরিয়েন্স হলো তোমার ভেরিয়েন্স 3। তাহলে এই হিসাবে দেখো আমরা যখন নাকি এই ভেরিয়েন্স তিনটার এভারেজ বাইর করব, আমরা যদি এই তিনটার এভারেজ বাইর করি, এভারেজ অফ ভেরিয়েন্সেস কত হবে? সমান সমান কত আসবে? ভেরিয়েন্স 1 প্লাস ভেরিয়েন্স 2 প্লাস ভেরিয়েন্স 3 ডিভাইডেড বাই 3। আমরা যখন করব এই মানটা কি, তাহলে এই মানটা সমান আসার কথা না? এই লজিকে যদি আমরা করি, হ্যাঁ স্যার। কিন্তু বাস্তবে এটা হয় না, বাস্তবে এটা আসে না। তোমরা চেক করে দেখো, বাস্তবে এটা আসে না, এটা কখনোই আমার অরিজিনাল পপুলেশন ভেরিয়েন্সের সমান হয় না। তো এখন দেখা গেছে কি আমরা যদি এই ভেরিয়েন্সের ফর্মুলাতে, আমরা এখানে কত দিয়ে ভাগ করছি? এখানে ভেরিয়েন্সের ফর্মুলাতে আমরা কি করছি? কাউসার স্যার তোমাদের শিখেছিল কি এন দিয়ে ভাগ করা শিখেছিল না? মনে পড়ে? কাউসার স্যারের ফর্মুলাতে তোমাদের এই যে এখানে এন দিয়ে ভাগ করছিল না এই জায়গাটায়? তো দেখা গেছে কি আমরা যদি এন দিয়ে ভাগ না করে আমরা যদি এই ফর্মুলাতে এই জায়গাতে এবং এই জায়গাতে সবগুলোতেই যদি n-1 দিয়ে ভাগ করি, তখন আমাদের এই অ্যাভারেজটা ওই অরিজিনাল ভেরিয়েন্সের সমান হয়। আমার কথা কিছুটা মাথায় ঢুকছে কিনা দেখো, আমার কথা কিছুটা ধরতে পারছো কিনা দেখো। আমরা যখন নাকি এই ভেরিয়েন্স গুলা, স্যাম্পল ভেরিয়েন্স গুলার এভারেজ যখন আমরা বের করি, যদি এন দিয়ে বের করি, তখন আর সেটা এই দুইটা মান তখন আর সমান হয় না, তখন আর এই মান দুইটা সমান হয় না। কিন্তু আমরা যদি n-1 দিয়ে ভাগ করি, এই স্যাম্পল এবং পপুলেশন দুই ক্ষেত্রে যদি n-1 দিয়ে ভাগ করি, তখন দেখা যায় কি যে আমার এই এভারেজটা, এই স্যাম্পল ভেরিয়েন্সের এভারেজ যেগুলা, সেটা আমার এই অরিজিনাল ভেরিয়েন্সের সমান হয়, শর্ত হলে যদি আমি n-1 দিয়ে ভাগ করি। আমার কথাকে কিছুটা ধরতে পারছো কিনা দেখো, লেডিজ এন্ড জেন্টলম্যান। জি স্যার। জি স্যার। একটা কথা ছিল যে তাহলে অরিজিনাল ভেরিয়েন্সটা তাহলে বের করে কি? অরিজিনাল ভেরিয়েন্সের ফর্মুলা অ্যাকচুয়ালি n দিয়ে ভাগ করে।
অরিজিনালি এটা এন দিয়ে ভাগ করলেই আমরা অরিজিনাল ভেরিয়েন্সটা পাই। কিন্তু যখন নাকি স্যাম্পল নিয়ে আমরা কাজ করি, যখন নাকি আমরা স্যাম্পল নিয়ে কাজ করি স্পেসিফিক্যালি, যখন নাকি আমাদের স্যাম্পল সাইজটা খুব ছোট হয়, তখন এই এন এন দিয়ে ভাগ করলে হয় কি আমার এই জিনিসটা সমান হয় না। কিন্তু আমাদের পপুলেশন এবং স্যাম্পল দুইটাই যদি অনেক বড় হয়, তখন n-1 দিয়ে ভাগ করার এন দিয়ে ভাগ করো, তখন আর এই সমস্যাটা হয় না। এই সমস্যাটা হয় শুধুমাত্র ছোট স্যাম্পলের বেলায়। যেমন তোমরা যখন টিটিকিউসি ল্যাবে কাজ করতে যাবে বা কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে যখন কাজ করতে যাবা, আমাদের এখানে কিন্তু স্যাম্পল সাইজগুলো খুব একটা বড় না। এই 20, 30, 100 এগুলো আসলে খুব একটা বড় স্যাম্পল না। কিন্তু তোমরা যদি মনে করো অনেক সত্যিকারের বড় স্যাম্পল নিয়ে কাজ করো, 2-3 লাখ বা কয়েক মিলিয়ন এরকম সাইজের স্যাম্পল নিয়ে যখন কাজ করবা, তখন আর এই সমস্যাটা হয় না। তাহলে বুঝতে পারছো কেন আমরা n-1 দিয়ে ভাগ করতেছি? মানে কনসেপ্টটা ধরতে পারছো কিনা দেখো। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখন আমি এক কাজ করি, তোমাদেরকে আমি n-1 এর রিজনটা আমি লিখে দিই এখানে আমার এই ফাইলে। আমি লিখে দিই, তোমরা আমার সাথে সাথে পারলে লিখে ফেলো, আর না পারলে তো তোমাদের কাছে ওয়ার্ড ফাইল থাকতেছি। কারণটা হইলো যে ফর স্মল স্যাম্পল ইফ উই ইউজ n as denominator in the formula of, of variance or standard deviation. For small sample, if we use n as denominator in the formula of variance or standard deviation, it gives a biased estimate. এখানে biased বলার কারণ হলো গিয়া তোমার যেহেতু আমাদের ওই এভারেজটা সমান আসে না, biased estimate of the population variance or standard deviation. Instead, if we use n-1, মানে এখানে n হচ্ছে তোমার স্যাম্পল সাইজ যেটা, অথবা পপুলেশনের বেলায় পপুলেশন সাইজ যেটা, it will give an unbiased estimate of population variance or standard deviation. মনে থাকবে? আমি এই জিনিসটা রেখে দিছি, তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখো তোমাদের টিটিকিউসি ল্যাবে বা তোমার ওই কি জানি বলে টিটিকিউসি অথবা কোয়ালিটি কন্ট্রোল, মেনলি টিটিকিউসি দিয়ে প্রশ্নটা করে। যখনই প্রশ্নটা করে জাস্ট বলবা যে রাব্বি স্যার আমাদের শিখাইছে যে আমরা যদি n-1 দিয়ে ভাগ না করি, তাহলে আমাদের যেই ভেরিয়েন্সটা আমরা পাই সেটা একটা বায়াসড এস্টিমেট আসে। সেই কারণে আমরা এখানে n-1 দিয়ে ভাগ করি, ভাগ করলে তখন সেটা একটা আনবায়াসড এস্টিমেট দেয়। পারবা না বলতে? জি স্যার। ওই স্যার মেয়ে একটু আরেকবার। তোমরা বলবো। স্যার আচ্ছা তাহলে আমি এক কাজ করি, উত্তরটা তোমরা যেটা দিবা আমি উত্তরটাও তোমাদের বলে দিই, তোমরা একটু খাতায় লেখা ফেলো। লিখবা? একটু লেখা ফেলো, কষ্ট করে সবাই লেখো। কি মিয়ারা, খাতা কলম নিছো? জি স্যার। ওকে, তাহলে আমি বলি, তোমরা লেখা ফেলো। স্যাম্পল সাইজ ছোট হলে স্যাম্পল সাইজ ছোট হলে আমরা যদি ভেরিয়েন্সের ফর্মুলায় স্মল এন দিয়ে ভাগ করি, স্যাম্পল সাইজ ছোট হলে আমরা যদি ভেরিয়েন্সের ফর্মুলায় স্মল এন দিয়ে ভাগ করি, স্যাম্পল সাইজ ছোট হলে আমরা যদি ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলায় স্মল এন দিয়ে ভাগ করি,
স্যাম্পল সাইজ ছোট হলে আমরা যদি এন দিয়ে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলায় ভাগ করি, আচ্ছা তারপরে লেখো, তাহলে স্যাম্পল ভেরিয়েন্স, লেখো তাহলে স্যাম্পল ভেরিয়েন্স, তাহলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের, তাহলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের বায়াসড এস্টিমেট দেয়, তাহলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের বায়াসড এস্টিমেট দেয়। তাহলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের বায়াসড এস্টিমেট দেয়। তাহলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের একটা বায়াসড এস্টিমেট দেয়। লেখছো? স্যার পরে কি মানে পেঁচানোর কোনো সম্ভাবনা আছে, মানে বায়াস আনবায়াস বলতে কি বলতে হয়? ওই যে এতক্ষণ যেগুলো দেখাইলাম, এই যে দেখাইলাম, এই যে সমান আসে না, যে এটাই হলো বায়াসড এস্টিমেট। এই যে স্যাম্পল ভেরিয়েন্সের এভারেজটা যে তোমার পপুলেশন ভেরিয়েন্সের সমান আসে না, এটাই হলো বায়াসড এস্টিমেট। এই জিনিসটা তুমি এখানে এই জায়গায়, আমি তো তোমাদের এই ফাইলটা দিয়েই দিব, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এই জিনিসটা তো বুঝাতে পারবো না তখন, এই জিনিসটা তোমরা একটু দেখে নিও টিটিকিউসি ল্যাবে যাওয়ার আগে। আচ্ছা লেখছো? বায়াস এস্টিমেট এই পর্যন্ত লেখছো? টিটিকিউসি কোন ডিপার্টমেন্টের? টিএম এর? ওই মিয়া যেটা লেখতে কইছি লেখছো নাকি গো? লিখছি স্যার। আচ্ছা তারপর, আচ্ছা এরপরে লেখো যে তার পরিবর্তে, তার পরিবর্তে n-1 ব্যবহার করলে, তার পরিবর্তে n-1 ব্যবহার করলে তার পরিবর্তে n-1 ব্যবহার করলে স্যাম্পল ভেরিয়েন্স, তার পরিবর্তে n-1 ব্যবহার করলে স্যাম্পল ভেরিয়েন্স তার পরিবর্তে n-1 ব্যবহার করলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের একটা আনবায়াসড এস্টিমেট হয়। তার পরিবর্তে n-1 ব্যবহার করলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের একটা আনবায়াসড এস্টিমেট হয়, আনবায়াসড এস্টিমেট দেয়। তার পরিবর্তে n-1 ব্যবহার করলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের একটা আনবায়াসড এস্টিমেট দেয়। লেখা শেষ সবার? জি স্যার। ভেরি গুড। টিটিকিউসি ল্যাবে এই প্রশ্নটা প্রায়ই করে, যখনই করুক এটা টিটিকিউসিতে, এগুলো এটা পড়ায় সম্ভবত হাতে গোনা 2-3 জনই, এবং যারা পড়ায় তারা নিজেরাও আমার কাছ থেকে এটাই বুঝে গেছে যে এটা কি, এটার উত্তর কি হবে। কাজে টেনশনের কোনো কারণ নাই। যদি কখনো তোমাদের প্রশ্ন করে যে আমরা ভেরিয়েন্সের ফর্মুলা n-1 দিয়ে ভাগ করি কেন, যদি খুব ভাব নিয়ে প্রশ্ন করে, তোমরা বলবা যে রাব্বি স্যার আমাদেরকে যেটা বলছে এটাই বলছি। যদি না হয় রাব্বি স্যারের সাথে যা কথা বলেন, ঠিক আছে? স্যার আমরা ভাব নিয়ে অ্যান্সার দেবো। না, তুমি বেশি ভাব নিলে আবার বাম্বু হেবা। তুমি বলবা যে রাব্বি স্যার আমাদের যেটা শিখাইছে সেটা হলো যে এরকম, এই তারপর যে উত্তরটা দিলাম এটা দিয়ে দিবা। একটু বললেই দেখবা যে আর তোমাদের সাথে পেঁচাবে না। তাও যদি পেঁচায় তাহলে বলবা যে তাহলে স্যারের সাথে আমার কথা বলতে হবে, ঠিক আছে? মনে থাকবে? ওকে স্যার। আর তোমাদেরকে যে প্রশ্নটা করবে তাদের মধ্যে 1 বা 2 জন আমার স্টুডেন্ট ছিল, কাজে আমি যেটা বলছি যদি আমার নাম রেফার করে দাও, আশা করি কোনো ভেজাল হবে না। আবার যদি বেশি ভাব নিতে চাও তাহলে আবার আমি ওদেরকে বলে রাখছি, বেশি ভাব নিলে কঠিন বাম্বু দিয়ে দিবা, তো সেটা আবার খেয়াল রাখো, মনে থাকবে? ওকে স্যার। আমি দুই দিকে কিন্তু ব্যালেন্স করে রাখছি, ওদেরকেও বলে রাখছি যে বেশি ভাব নিলে বাম্বু দিতে, আবার তোমাদেরকেও বলে রাখতেছি বেশি ইয়া করতে যাও না, জাস্ট কনফিডেন্টলি উত্তরটা দিয়ে আসবা, তাইলেই হবে। আর ব্যাখ্যাটা তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা পারলে ভাইবার আগে একটু দেখে নিও, টিটিকিউসি ল্যাবে যাওয়ার আগে। টিটিকিউসি কোয়ালিটি কন্ট্রোল 2 জায়গাতে এটা আসে। আচ্ছা
তো স্যার yes, একটা জিনিস ছিল, বলো। যদি স্যার পপুলেশন ছোট হয় তখন? এই সমস্যাটা হয় শুধুমাত্র পপুলেশন এবং স্যাম্পল ছোট হলে। তার মানে স্যার ওই যে বললাম যে অরিজিনাল যে ভ্যারিয়েন্সটা বললেন, অরিজিনাল ভ্যারিয়েন্স আমরা সব সময় সাধারণত এন ইউজ করি। তোমরা তো সবসময় পপুলেশন, তোমরা সবসময় অ্যানি ইউজ করবা। আচ্ছা তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত না বলা হয় তোমরা অ্যানি ইউজ করবা, কখনোই তোমরা n-1 ইউজ করবা না। শুধুমাত্র যখন নাকি স্যাম্পল নিয়ে তোমাদের কাজ করতে হবে তখনই শুধুমাত্র n-1 ইউজ করবা, আদারওয়াইজ কখনোই n-1 ইউজ করবা না। অরিজিনাল ফর্মুলাটা কিন্তু n দিয়েই ভাগ করা। কারণ ভেরিয়েন্সের ফর্মুলাটা কি? ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞাটা কি? ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞাটা হলো যে তোমার একটা ডাটা সেট, তার যে ইয়াটা, এক সেকেন্ড কাজ করে আমি তোমাদের ছবি দিয়ে যদি দেখাই দিই। না স্যার, মানে বুঝতে পারছি জিনিসটা আর না, কি। আমি তোমাদের ছবিটা দিয়েই দেখাই দিই যে অ্যাকচুয়ালি জিনিসটা কেন দরকার। ছবিটা দরকার যেই কারণে সেটা হলো, অরিজিনালি এই ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কেন দরকার। মনে করো একটা ডাটা সেটের এই যে কালো দাগটা, মনে করো এটা হচ্ছে তোমার মিনটা, রাইট? তো এখন দেখো অরিজিনালি বাকি যতগুলা ডাটা আছে, দেখো ডাটাগুলা কিন্তু অনেক দূর পর্যন্ত উপরে নিচে উঠানামা করছে, ঠিক কিনা মিস্টার শিবলি? মিস্টার শিবলি, জি স্যার। তাহলে এখন দেখো ভেরিয়েন্সের সংজ্ঞাটা আসলে কি ছিল, যে এই যে উপরে নিচে উঠানামা করতেছে, কতটুকু পর্যন্ত উঠানামা করতেছে, সেই ডিস্টেন্সের যে স্কয়ারটা, তার এভারেজটা ছিল ভেরিয়েন্স। এখানে এভারেজের একটা কথা ছিল না? জি স্যার। এভারেজ কখন হবে? এভারেজ যখন করবা তখন তুমি কত দিয়ে ভাগ করবা? যতগুলা ডাটা আছে তত দিয়ে ভাগ করার কথা না? হুম। তার মানে কি এন দিয়েই ভাগ করার কথা? হ্যাঁ। সব সময় আমরা এন দিয়েই ভাগ করব। এখন ভেজালটা হয়েছে কি, তোমার যখন নাকি পপুলেশন সাইজটা খুব ছোট হয়ে যায় তখন এই এন দিয়ে ভাগ করলে আমার দেখা যায় যে এই স্যাম্পল ভেরিয়েন্স গুলার এভারেজ পপুলেশন ভেরিয়েন্সের সমান হয় না। তো যেই কারণে আমরা দেখছি যে এই এন এর জায়গায় n-1 দিয়ে যদি আমরা এই বাটপারিটা করি তাইলে তখন সেটা সমান হয়। বুঝছো? অ্যাকচুয়ালি এই n-1 দিয়ে ভাগ করাটা জাস্ট একটা ট্রিক, আর কিছু না। এটা একটা ভন্ডামি। এই ভন্ডামিটা করার কারণ একটাই, যে ছোট পপুলেশন এবং ছোট স্যাম্পল হইলে এই গ্যাঞ্জামটা হয়। তো এই গ্যাঞ্জামটা কাটানোর জন্য n-1 দিয়ে ভাগ করলে গ্যাঞ্জামটা কাটা যায়, এই জন্য আমরা এই গাঁজাখুরিটা সবসময় করতেছি। এটা রিয়েলি একটা গাঁজাখুরি। এবং এই সমস্যাটা যখন নাকি পপুলেশন বড় হয়, স্যাম্পল বড় হয়, তখন আর এই সমস্যাটা থাকে না। আচ্ছা, কারণ তখন n আর n-1 এর মধ্যে পার্থক্যটা খুবই ছোট থাকে, তখন আর এই ভেজালটা হয় না। থ্যাংক ইউ স্যার। ওকে, ভেরি গুড। ওকে, তো যেটা বলতেছিলাম, আচ্ছা তাহলে আমাদের স্ট্যান্ডার্ড এরর গেল, এই এন এর ব্যাখ্যাটা গেল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড এররের পার্থক্যটা মাঝে মাঝে দিয়ে দিই, এটা জাস্ট এক লাইনের একটা পার্থক্য। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর স্ট্যাটিস্টিকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো স্ট্যান্ডার্ড এরর। এস্টিমেটর আর এস্টিমেটের পার্থক্য তোমরা অলরেডি নিজেরাই বলে ফেলছো, এটা তো আমার বলার কিছু নাই। তো এখন আসো পয়েন্ট এস্টিমেট নিয়ে একটু কথা বলি। পয়েন্ট এস্টিমেটটা কি জিনিস? মনে করো আমার কাছে একটা স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পল থেকে যখন নাকি আমি স্পেসিফিক্যালি এস্টিমেটের মানটা বাইর করব, একদম পয়েন্ট আকারে বাইর করব, সবগুলো ডাটা দেওয়া আছে, আমি সেখান থেকে সরাসরি মানটা বাইর করে ফেলছি, এটাকে আমরা বলতেছি পয়েন্ট এস্টিমেট। যেমন এখানে একটা ম্যাথ করছি, দেখো যে ঢাকা স্টক এক্সচেঞ্জে 10টা স্টকের দাম দেওয়া আছে, এখানে আমাদের বলছে যে এটার পয়েন্ট এস্টিমেট বের করতে, পপুলেশন, মিন, ভেরিয়েন্স এগুলোর জন্য। তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কি হবে? মিনের ফর্মুলা কি হবে? এক্স বার সমান সমান কি 1/n সাম ওভার এক্স আই। এটাই ছিল না আমাদের মিনের ফর্মুলা? কাউসার স্যার যে পড়াইছিল, লেডিজ এন্ড জেন্টলম্যান, এটাই ছিল না ফর্মুলাটা? ইয়েস স্যার। এখানে কোনো চেঞ্জ নাই। কিন্তু যখন নাকি ওই যে ভেরিয়েন্স এর মানটা বের করতে বলছে, দেখো আমাদের ডাটাটা এখানে ছোট এবং এটা স্যাম্পল নিয়ে আমরা কাজ করতেছি, কাজেই এখানে আমাদের কি করতে হবে? 1/n-1 দিয়ে ভাগটা করতে হবে। যেহেতু ছোট স্যাম্পল, শুধুমাত্র এই কারণে আমরা এখানে n-1 দিয়ে ভাগ করতেছি। তাহলে এটা আমরা যেটা পাবো এটা হচ্ছে তোমার স্যাম্পল ভেরিয়েন্স, স্যাম্পল ভেরিয়েন্সের একটা পয়েন্ট এস্টিমেট। আর এই এই যে মানটা আমরা পাইতেছি এটার উপরে যদি পজিটিভ স্কোয়ার রুট নিই তাহলে সেটা হয়ে যাবে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের এই ডাটার জন্য এটা একটা পয়েন্ট এস্টিমেট। কি 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 পয়েন্ট এস্টিমেট পাইলাম? মিনের, ভেরিয়েন্সের এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। পারবা না বাবারা পয়েন্ট এস্টিমেট বের করতে বললে? একটা ছোট ম্যাথ দিয়ে যদি বলে যে এগুলোর পয়েন্ট এস্টিমেট বের করো, পারবা না করতে? জাস্ট এই মিন ভেরিয়েন্সের মানগুলো বাইর করবো, এখানে পেঁচানোর কিছু নেই, এটা একদম সিম্পল জিনিস। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ইন্টারভাল এস্টিমেশন। ইন্টারভাল পয়েন্ট এস্টিমেট কোনটা? হ্যাঁ, পয়েন্ট এস্টিমেট কোনটা? পয়েন্ট এস্টিমেট পয়েন্ট কোনটা? এস্টিমেট এই যে মনে করো এই 10টা মানের জন্য তুমি মিন বাইর করলা, এই মিনটা তখন এই পয়েন্ট এস্টিমেট।
ওকে স্যার। আচ্ছা আমি তোমার দেখাই দিই, দাঁড়াও। তাহলে তাহলে ধরো তোমার স্টক প্রাইস এটা কত আসলো মানটা? উ, স্যার বুঝছি স্যার জিনিসটা। আমি একটু কপি করি, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা তাহলে এখন মিন যেটা বাইর করলাম, মিনের মান আসছে 8, যে তোমার এভারেজ প্রাইস হলো 8, তাহলে এই 8 হলো গিয়া তোমার কই গেল? সো দ্য পয়েন্ট পয়েন্ট এস্টিমেট অফ স্টক প্রাইস ওয়াজ 8। ঠিক আছে মিস্টার সাজ্জাদ, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তারপর মনে করো যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে, করো, বের বের করো, না করছে কে? স্টক এটা আসছে তোমার 3.927, তাহলে লেখা ফেলবা। আচ্ছা পয়েন্ট এস্টিমেট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াজ 3.97 and variance of variance কত হবে? এটারে রুট করে দিলেই হয়, থাক আমি ভেজালে গেলাম না। এটা আসবে তোমার 15.77। ঠিক আছে মিস্টার সাজ্জাদ, আমাদের যে কাজটা করতে হবে, আমাদের জি স্যার। ম্যাথটা করার পর এরকম কমেন্ট লিখে দিতে হবে যে আমাদের পয়েন্ট এস্টিমেট গুলো কত কত আসছে। ঠিক ওকে আছে স্যার। বলছো, ভালো হয়েছে, এটা দেখা দেওয়াটাই বেটার, আমরা দেখা দিতে দিছি, এটাই ভালো হয়েছে। আচ্ছা তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ইন্টারভাল এস্টিমেশন। তো ইন্টারভাল এস্টিমেশনে আমরা কি করি, আমরা এখানে সরাসরি একটা পয়েন্ট মান দিতে পারি না, রেদার আমরা এখানে দুইটা নাম্বার দিয়ে দিই, যে তোমার এখানে এটার মান হাইয়েস্ট কত হইতে পারে এবং লোয়েস্ট কত হইতে পারে। তো এখন এই জিনিসটাই আমি এখানে সংজ্ঞা আকারে লিখছি, এবং এই যে আমরা একটা ইন্টারভাল যে পাইতেছি, এই ইন্টারভালটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভাল। এই কনফিডেন্স ইন্টারভালে বলা থাকে যে আমরা কতটুকু শিওর যে এই জায়গার মধ্যেই আমাদের এস্টিমেটের মানটা আছে, এবং এই এস্টিমেটটা সাধারণ এই কনফিডেন্স লেভেলটা সাধারণত একটা প্রবাবিলিটির আকারে বলা হয়। আচ্ছা তো আমি তোমাদেরকে একটা একটা ছোটখাটো দুইটা এক্সাম্পল দেখাই। যে ধরো তোমার আমাদের বলে দিল যে তোমার পপুলেশন মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল বাইর করতে বলছে, এবং শর্ত দিয়ে দিছে যে আমাদের এখানে স্যাম্পল সাইজটা বড়। তো বড় স্যাম্পল সাইজের জন্য 95% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য পপুলেশন মিন কত হবে? আমাদের স্যাম্পল মিন যেটা আছে +-1.96 ইন্টু সিগমা বাই রুট এন। আর 99%-এর বেলায় কত হবে? 2.58 ইন্টু সিগমা বাই রুট এন। আচ্ছা এখানে এই যে 1.96 আর এই যে বাকিটা, এটা কই থেকে আসছে দেখো? গত ক্লাসে আমরা যে ম্যাথটা করছিলাম ওখানে যে ফর্মুলাটা ছিল না, দেখো আমাদের যে স্ট্যাটিস্টিকের যে স্যার ওইখান ফর্মুলাটা থেকে ছিল আসছে। ওইখান থেকে আসছে, এবং ওই যে 1.96 আর 2.58 ওইটা আসছে এই যে এখান থেকে, দেখছো? এখান থেকে আসছে, এই ফর্মুলাটা থেকে আসছে, এই দুইটা ফর্মুলার মধ্যে এদিক সেদিক করে এই মানটা আসছে। আচ্ছা তাহলে এখন দেখো আমি এখানে একটা ছোট একটা ম্যাথ আছে, এই ম্যাথটাতে দেখো কি বলছে, যে তোমার একটা সুগার কোম্পানি, আমি এক কাজ করি ম্যাথটা তোমাদের কইরা দেখাই। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 1.2 আউন্স, এটা দেওয়া আছে। মিন দেওয়া আছে 19.8 আউন্স। স্যাম্পল সাইজ দেওয়া আছে, স্যাম্পল সাইজটা কই? স্যাম্পল সাইজ দেওয়া আছে 25। আচ্ছা তাহলে আমাদের এখানে আপার লিমিটটা কি হবে? হেয়ার স্যাম্পল মিন ইজ 19.8, স্ট্যান্ডার্ড is 1.2 and sample size is 25.
আচ্ছা, তাহলে আমাদের এখানে মানটা কত আসবে? জাস্ট এই ফর্মুলার মধ্যে এক্স বারের জায়গায় বসাই দিবা তোমার এই স্যাম্পল মিনের মানটা। ভ্যালু গুলো বসাই দিতে হবে। এই জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা, বসাই দেওয়ার পরে বলবা যে আপার লিমিট কত। আপার লিমিট উইল বি কত আসছে? আপার লিমিট হচ্ছে প্লাস দিয়ে যেটা সেটা, তাহলে কত আসে? 1.96। আচ্ছা লেখা ফেলি, 119.2 না, সরি 19.8 প্লাস সিগমা বাই রুট এন। সিগমার মান কত আসছে? 1.2 ডিভাইডেড বাই রুট এন। রুট 25 মানে 5 দিয়ে দিলাম 5। আচ্ছা, তাহলে আপার লিমিট আছে 20.04। এখানে ক্যালকুলেশন যেটা আছে সেটা দেখাবা, সমান সমান 20.4 এন্ড লোয়ার লিমিট উইল বি, এখানে হবে তোমার মাইনাস দিয়ে যে ফর্মুলাটা সেটা, পুরোটা ফর্মুলা লিখবা, মানগুলা বসাবা, বসানোর পরে এখানে মানটা আসবে কত দেখো, 19.56। আচ্ছা, তাহলে আনসার কি হবে? সো the 95% confidence interval or স্যার দুইটার জন্য বের করতে হবে 95 99, আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই বের করতে হবে তোমার। মানে কনফিডেন্স লেভেল কি দুটোর জন্য বের করতে হবে? দুটোটা মানে? ম্যান্ডেট তো ওখানে বলাই নাই, তুই বের করবি। না, আমাদের শুধু 95% বলা আছে, দেখো আমাদের প্রশ্নে বলা আছে 95% বাইর করতে বলছে। ওকে স্যার। এটা বলা থাকবে, এটা বলা না থাকলে আসলে করা যাবে না, এটা তোমাদের বলা থাকবে। সো দ্য 95% কনফিডেন্স ইন্টারভাল ফর, কার জন্য বাইর করতে বলছে? আমাদের বাইর করতে বলছে তোমার এই ইয়ার জন্য, ওই চিনির ব্যাগগুলোর জন্য, ফর দ্য সুগার ব্যাগস আর, এখন এই মানটা বসায় দাও। ফার্স্টে হলো লোয়ার লিমিট, তারপর হলো আপার লিমিট, শেষ। এটি হলো তোমাদের ম্যাথের আনসার। এটা করে দেখাবা, দেখানোর পরে এই লাস্টের এই দুইটা লাইন হলো তোমার আনসার। স্যার এই লোয়ার লিমিট আপার লিমিট দ্বারা বোঝাচ্ছে কি, মানে এখান থেকে লোয়ার শুরু লিমিট করে আর এই আপার লিমিট পর্যন্ত। দিয়ে বুঝাইতেছে যে তোমার অ্যাকচুয়ালি এই মানটা হাইয়েস্ট কতটুকু হইতে পারে এবং লোয়েস্ট কতটুকু হইতে পারে। মিস্টার রাব্বি, তুমি কই এখন? স্যার আমি গ্রামের বাড়িতে হাঁসের ডাক শুনলাম, তাই না? হ্যাঁ, আমি অনেকদিন পরে হাঁসের ডাক শুনলাম, সেজন্য কইলাম যে তুমি কই গেলা। আমি আচ্ছা, পুকুর পাড়ে বসে বসে ক্লাস করতেছি। আমি ও, ভাবছিলাম কি জানি ট্রাক্টর চালাই দিচ্ছে। খুবই রোমান্টিক, তুমি পুকুর পাড়ে বসে ক্লাস করতেছো, তুমি কত লাকি, তুমি কত রোমান্টিক একটা পরিবেশে আছো। আচ্ছা, ওকে, তো ইন্টারভাল এস্টিমেটের একটা এক্সাম্পল দেখো। এখানে আমরা যেটা করছি তোমার লাইফ এক্সপেক্টেন্সি, আমি এখানে কয়েকটা দেশের জন্য লাইফ এক্সপেক্টেন্সি দেখাইছি। তো এখানে দেখো, এই যে মাঝখানের লাইনটা, এটা হচ্ছে তোমার পয়েন্ট এস্টিমেট, যে আগামী এত বছর পর্যন্ত 2100 সাল পর্যন্ত লাইফ এক্সপেক্টেন্সি কত হবে, মানুষ কত বছর পর্যন্ত বাঁচতে পারে, সেটা আমি এখানে এই লাইনটা দিয়ে দেখাইছি। আর এটার ইন্টারভাল এস্টিমেট যেটা, যেটা হাইয়েস্ট কতটুকু পর্যন্ত যাইতে পারে এবং লোয়েস্ট কতটুকু পর্যন্ত যাইতে পারে, এটা দেখানো হয়েছে এই ডটেড লাইনগুলো দিয়ে। দেখতে পারতেছো সবাই? তো এই আপার লিমিটটা, উপরের মানটা কত হবে, এটাই আমরা বের করছি আমাদের এখানে আপার লিমিট দিয়ে আমাদের এই প্রবলেমটার জন্য। আর লোয়ার লিমিট যেটা, সেটা আমরা বের করতেছি তোমার এই প্রত্যেকটা এই লোয়ার ভ্যালুটা দিয়ে। তো এখন আমাদের এখানে কেসটা আরো কমপ্লিকেটেড, কারণ আমাদের এখানে প্রত্যেকটা বছরের জন্য একটা করে মান, তিনটা করে মান আছে, একটা পয়েন্ট মান এবং তার আপার লিমিট এবং লোয়ার লিমিট। এভাবে করতে করতে আস্তে আস্তে দেখো জিনিসটা কিন্তু বাড়তে থাকবে, কারণ যত দূরে যাবে তত কিন্তু আমার প্রবাবিলিটিটা কিন্তু আস্তে আস্তে তোমার বড় এরিয়া নিবে, যে এতটুকুর মধ্যে থাকতে পারে। তোমরা কি আমার এক্সাম্পলটা বুঝতে পারতেছো এবং দেখতে পারতেছো? ইন্টারভ্যাল এস্টিমেশনের এক্সাম্পলটা আমি এখানে 6টা দেশের লাইফ এক্সপেক্টেন্সি দেখাইতেছি। আচ্ছা, এখন তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও। লাইফ এক্সপেক্ট আমাদের এই যেটা ইন্টারভ্যাল এস্টিমেট যেটা, এটা কি বেশি বড় হইলে ভালো না ছোট হইলে ভালো? ইন্টারভ্যালটা কি বেশি ছড়ানো হইলে ভালো না কম ছড়ানো হইলে ভালো? স্যার কম ছড়ানো। কম ছড়ানো স্যার। কম ছড়ানো হইলে ভালো, তার মানে কি আমার তখন আমি শিওর যে এটা খুব অল্প এরিয়ার মধ্যেই থাকতেছে নাকি? জি স্যার, এটা রেজাল্টের অ্যাকুরেসি সম্পর্কে শিওর। এখন কথা হলো, এটা কি সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট?
সব কেসে কি এটা অ্যাপ্রোপ্রিয়েট? যেমন তোমাদের ইন্ডাস্ট্রি লেভেলে কথাটা ঠিক আছে, কিন্তু সব জায়গায় কি ঠিক আছে কথাটা? স্যার যেখানে র্যান্ডমনেস বেশি চাই, মানে হচ্ছে বেশি ছড়ানো ছিটানো মান চাই, কোনো কোনো সেখানে এটা জায়গায় ভালো। কিন্তু আমরা র্যান্ডমনেসটা বেশি চাই। যেমন মনে করো এই যে আমরা এখন তোমাদের যে এক্সাম্পলটা দেখছি লাইফ এক্সপেক্টেন্সির বেলায় কিন্তু যতটা বেশি ছড়ানো হবে ততই কিন্তু ভালো। যেমন আমরা গত 2 বছর আগ পর্যন্ত মানুষের লাইফ এক্সপেক্টেন্সি যে হিসাবটা করছি, এই করোনা কিন্তু সবকিছু উল্টাপাল্টা করে দিছে। দেখা যাচ্ছে আমাদের এই মাঝখানের অরিজিনাল ভ্যালুটা যদি চেক করি, দেখা যাবে যে এই রেঞ্জের বাইরে চলে গেছে। কারণ যত লোক মারা যাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি মারা গেছে নর্মালের সময়ের চেয়ে করোনার কারণে। তো যেই কারণে কোনো কোনো কেসে আমরা বলি যে এই ইন্টারভালটা বেশি বড় হইলে ভালো। কোনো কোনো ক্ষেত্রে, সব জায়গায় না, কোনো কোনো ক্ষেত্রে এটা নর্মালের চেয়ে মানে কম চিকন হইলেই ভালো, বরং এটা মানে ছড়ানো থাকলে আমাদের জন্য ভালো। ওকে, তো আমার এই এস্টিমেশন টপিকটা এখানেই শেষ। তো আমার পরের টপিক যেটা, সেটা শুরু করার আগে আমার মনে হয় একটা 5 মিনিটের ব্রেক নিলে ভালো হয় নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমার ঘড়িতে এখন বাজে 12টা 10। আমি ইনশাল্লাহ 12টা 16-তে আবার শুরু করবো, ঠিক আছে? 12টা 16-তে আবার দেখা হবে।
লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আবার শুরু করি। এটাই আমার সিলেবাসের লাস্ট টপিক। অ্যাকচুয়ালি সিলেবাস আরো অনেক টপিক আছে, তবে এই টপিকটার পরে আমি আর পড়াই না, কারণ অলরেডি সিলেবাস যথেষ্ট বড় হয়ে যায় একটু পড়াইতে, এর জন্য আমি আর ফার্দার তোমাদের পেইন দিতে আগ্রহী হই না। আচ্ছা, আমি কি শুরু করতে পারি লেডিজ এন্ড জেন্টলম্যান? ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার, তো ঝিমাই করতেছো কি? আনন্দের সাথে বলো। তুমি পুকুর পাড়ে রোমান্টিক পরিবেশে ক্লাস করতেছো এবং এটাই শেষ, এরপরে তোমাদের আমি আর পড়াবো না। আচ্ছা স্যার, ওকে আগের স্যার। এখানে যে ফর্মুলা দুইটা ছিল না, হ্যাঁ, তো ওখানে কি মানে ওই যে ভ্যালু যে 95% 99% সবসময় কি মানে ভ্যালুটাকে অলওয়েজ ওইটাই থাকবে কনফিডেন্স লেভেলটা? এর চেয়ে যদি কমায় দাও কনফিডেন্স লেভেল, তাহলে আর কিছু থাকে? তুমি 95% শিওর, তুমি কিন্তু এমনিই তারা কিন্তু কোনো ইয়ার মান দিতেছো না। যখন নাকি তুমি যখন কনফিডেন্স ইন্টারভাল বানাইতেছো বা প্রেডিকশন ইন্টারভাল যখন তুমি দিতেছো, আলটিমেটলি এমনি কিন্তু আমরা কোনো ফিক্সড ভ্যালু দিতেছি না। আমি বলতেছি যে এই রেঞ্জের মধ্যে আছে। কারণ এই রেঞ্জও তুমি যদি 95 বা 99% যদি যদি আরো অনেক বড়, আরো কম চাও, তাহলে কিন্তু রেঞ্জটা আরো বড় হয়ে যাবে, তো সেটা তো কোনো কাজে লাগবে না। স্যার 95 আর 99 ছাড়া তো অন্য কিছু আসবে না, তাই না? অন্য কিছু কখনো আসে না। ওকে স্যার, অন্য তাইলে আর কিছু কি। কখনো আসে না। তবে তোমাদেরকে আমি যে এক্সাম্পলটা দেখাইছি একটু আগে, যে কিছু কটা গ্রাফ দেখাইছিলাম না, মনে পড়ে? আমি আমার ফাইলটা বন্ধ করে ফেলছি। যে গ্রাফটা দেখাইছিলাম, ওইটা যখন আমরা এস্টিমেট করি, আমরা 50% কনফিডেন্স ইন্টারভ্যালও করি। প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু আসতে পারে, তবে ওইটা নিয়ে আপাতত মাথা গরম করার দরকার নেই। আপাতত তোমাদের পরীক্ষাটা পার করে দাও। রিয়েল তো লাইফে সে- গেলে অনেক রকম অনেক কিছু আসতে তো পারে, ওটা নিয়ে। সেক্ষেত্রে কি মানে কি মানে অন্য ফর্মুলা আছে মানে বের করার জন্য যদি লেভেলটা অন্য কিছু হয়? বাবারে, আমি এখানে মাত্র একটা কেস দেখাচ্ছি, তাও একদম সিম্পল কেসটা। এটা অনেক রকম হইতে পারে, এটা মানে অনেক জানার রকম জন্য আর কি হইতে স্যার, পারে। হ্যাঁ। হ্যাঁ না, তোমার জানা এটা এটা তোমার জানা রাইট আছে। কথা হচ্ছে কি, এই যে দেখো, এটা যখন তোমাদের পড়াই আমি দেখাইলাম না যে তোমার টেস্ট স্ট্যাটিস্টিক থেকে এটা আসছে, মনে পড়ে? দেখো এই ফর্মুলাটা এদিক সেদিক করে কিন্তু জিনিসটা আসছে, দেখো তো চিনা যায় কিনা, দেখো। জি স্যার। এবং এই 1.96 মানটাও আসছে কিন্তু এখান থেকে। তো গত ক্লাসে যখন নাকি তোমাদের পড়াই, আমি কিন্তু বলছিলাম যে টেস্ট স্ট্যাটিস্টিক অনেকগুলা হয়। কই গেল? এই যে তোমাদের আমি দেখাইছিলাম টেস্ট স্ট্যাটিস্টিক কিন্তু অনেক রকম হইতে পারে। এই যে দেখো, এই যে বিশাল লম্বা একটা লিস্ট আছে, দেখছো? এই প্রত্যেকটার জন্যই কিন্তু একটা করে হইতে পারে। এই প্রত্যেকটার জন্যই একটা করে কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলা থাকতে পারে, কারণ এগুলো চেঞ্জ করে করে বানানো হয়। তো যে কারণে যখন রিয়েল লাইফে যাবা, তখন প্রয়োজন অনুযায়ী তখন তোমরা সেভাবে তোমরা সলভ গুলো করবে। আমার আজকের কাজ হলো তোমাদেরকে বেসিকটা দেওয়া। অ্যাপ্লিকেশনের সময় যদি সমস্যা, আমার সাথে যোগাযোগ করবা বা নিজেরাই গাইড পাওয়া যে কেমনে কি করতে হবে। মিস্টার সিরাজ, কাজ চলবে আপাতত? জি স্যার, চলবে। ভেরি গুড। আচ্ছা, তো আমি আমার লাস্টের টপিকটা শুরু করি। আমার আজকের টপিকের উদ্দেশ্যটা কি সেটা বলি। সেটা হলো গিয়া, এই যে এত কিছু তোমরা শিখছো, এত কিছু তোমাদের শেখানোর চেষ্টা করছি, তোমরা যখন নাকি রিয়েল লাইফে ডাটা কালেক্ট করতে যাবা, তোমাদের গার্মেন্ট সেক্টরে যখন নাকি তোমরা রিয়েল লাইফে ডাটা কালেক্ট করতে যাবা, সব ডাটা কিন্তু মার্কেট রিসার্চের না। কোনো কোনো ডাটা আছে, কোনো কোনো এক্সপেরিমেন্ট আছে যেগুলো নাকি সম্পূর্ণ ল্যাব বেসড, যেগুলো ল্যাবের বাইরে কখনো করা যায় না। তো একটা ল্যাবের ভিতরে যখন তোমরা কাজ করবা, সেখানে আমাদের এক্সপেরিমেন্ট গুলা স্ট্যাটিস্টিক্যালি কিভাবে দেখা হয়, স্ট্যাটিস্টিক্যালি কিভাবে একটা এক্সপেরিমেন্টকে ফর্মুলেশন করা হয়, এবং স্ট্যাটিস্টিক্যালি কিভাবে রেজাল্টটা পাওয়া যায়, এবং কিভাবে স্ট্যাটিস্টিক্যালি এক্সপেরিমেন্টের ডিজাইন করতে হয়, এই টপিকটাই হলো আমার লাস্ট টপিক, যেটাকে আমরা বলতেছি এক্সপেরিমেন্টাল ডিজাইন। এবং এটা করার সময় লেজ ধরে আরেকটা টপিক আসা পড়ে, যেটা হচ্ছে অ্যানোভা। আচ্ছা, অ্যানোভাটাতে পরে যাই। তো উদ্দেশ্য আমাদের যেটা, আমরা এখন শিখতে চাই যে কিভাবে একটা এক্সপেরিমেন্টকে স্ট্যাটিস্টিক্যালি একটা এক্সপেরিমেন্ট করার জন্য ডিজাইনটা কেমনে করতে হবে, এটা আমরা এখন শিখতে চাই। তো এখন কথা হয়েছে কি, আমাদের উদ্দেশ্য যেটা থাকতেছে, আমরা চাইতেছি যে এই ক্লাসটা করার পরে তোমরা এই এক্সপেরিমেন্ট গুলো ডিজাইন করা শিখো, বেসিক আইডিয়া অন্তত পাও, এবং এক্সপেরিমেন্টাল ডিজাইন কোনটা চয়েস করতে হবে এই আইডিয়াটা তোমরা পাও। এটি হচ্ছে আমার আজকের ক্লাসের আউটকাম, আমি আশা করতেছি। তো এখন কথা হলো, এই যে টপিকটা তোমাদের দেখাইলাম এক্সপেরিমেন্টাল ডিজাইন এন্ড অ্যানোভা, অ্যানোভাটা বাদ দাও আপাতত। এই এক্সপেরিমেন্টাল ডিজাইনের যে টপিকটা, এই টপিকটার অ্যাপ্লিকেশন গার্মেন্ট সেক্টরে অনেক পরে আসছে। কারণ হলো গিয়া, অ্যাকচুয়ালি অরিজিনালি এই টপিকটা গার্মেন্টস বা কোনো ইন্ডাস্ট্রির জন্য ডেভেলপ করা হয় নাই। এই টপিকটা অ্যাকচুয়ালি আসছে কৃষিকাজ থেকে। আমি অনেস্টলি বলতেছি, এই টপিকটা প্রথম ডেভেলপ করা হয়েছিল যখন তোমার মানুষ, তোমার এগ্রিকালচার বেসড ইকোনমি ছিল, তখনই অ্যাকচুয়ালি এই টপিকটা প্রথম বানানো হয়, তখনই ডেভেলপ করা হয়। এবং অনেক দেরিতে, মনে করো 1950-60-এর দিকে এসে গার্মেন্ট সেক্টরে এবং ইন্ডাস্ট্রিয়াল, মেনলি গার্মেন্ট সেক্টরে তারা রিয়েলাইজ করলো যে এই জিনিসটার সাথে ক্ষেতের অনেক মিল আছে। আমরা এই টপিকটা আমাদের ফিল্ডে যদি আনি, আমরা খুব ভালো কিছু কাজ করতে পারবো। এবং তখনই অ্যাকচুয়ালি এই সাবজেক্টটাকে তোমাদের সাবজেক্টের মধ্যে ইউজ করা শুরু হলো। এর আগে এটার কোনো অ্যাপ্লিকেশন তোমাদের এখানে ছিল না। টু বি অনেস্ট, টেক্সটাইল সেক্টরে মোটামুটি অনেক কিছুই অনেক দেরিতে আসছে। তোমাদের সেক্টরে নিজেরা নিজেরা অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, হওয়ার পরে তোমাদের যারা পুরানো যারা ছিল, তারা দেখছে যে অ্যাকচুয়ালি অন্যান্য সাবজেক্ট থেকে ক্রস
ক্রস করে অনেক কিছু আনার স্কোপ আছে, এবং যে কারণে তোমাদের সাবজেক্টের গ্রোথ, তোমাদের সাবজেক্টের ডেভেলপমেন্ট অন্যান্য অনেক সাবজেক্টের তুলনায় কিছুটা স্লো। কথাটা খেয়াল করে, আমি খুব স্লো বলতেছি না, কিছুটা স্লো বলতেছি। হোয়াট, তো এখন আসো এই এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টটা কই থেকে কেমনে আসছে সেটা আমি তোমাদের দেখাই। ওকে, তোমরা কি একটা ছবি দেখতে পারতেছো, একটা ক্ষেতের ছবি? জি স্যার। কেমন ক্ষেতটা দেখলে ভালো লাগে না? এরকম সবুজ ক্ষেত দেখলে মনটা ভালো হয়ে যায় না, মিস্টার ফরহাদ? ইয়েস স্যার, মানে এগুলা দেখে অভ্যস্ত, এই জন্য আর তেমন কিছু লাগে না চোখে। হ্যাঁ, তুমি কই আছো এখন? আমি আছি গ্রামে স্যার। ও আচ্ছা, তাহলে তোমার জন্য এটা কোনো ব্যাপার না, এটা তোমার জন্য ডাইল ভাত। আচ্ছা, তোমারই একটা প্রশ্ন করি মিস্টার ফরহাদ, স্যার। মিস্টার ফরহাদ, মনে করো মনে করো তোমার 5টা ছেলে আছে, তুমি কি মাইন্ড করবে তোমার 5টা ছেলে থাকলে? না স্যার, অবভিয়াসলি আরো বেশি বলতে পারেন। আল্লাহু আকবার। আচ্ছা, আমি ধরলাম যে তোমার 5টা ছেলে আছে এবং তোমার বয়স, আমি ধরলাম যে এই মুহূর্তে তোমার বয়স 80। কিছু মনে করেন, আমি তোমার দিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। তোমার বয়স এখন 80, তোমার ছেলে আছে 5টা। তাহলে এখন এই যে সামনে যে ক্ষেতটা দেখতেছো, মনে করো এই বিশাল জমিটার মালিক একমাত্র তুমি, আর কেউ মালিক নেই। ওকে স্যার। তো এখন তুমি চাইতেছো এই জমিটা তোমার 5 ছেলের মধ্যে ভাগ করে দিতে। ওকে তো বাংলাদেশের পার্সপেক্টে তোমার বড় ছেলেরে তুমি কোন জায়গাটা দিবা? স্যার, রাস্তা থাকলে রাস্তার পাশেরটা দিব। আচ্ছা, রাস্তা থাকলে রাস্তার পাশেটা দিবা, আর না থাকলে? না থাকলে যেখানে হচ্ছে গিয়ে ওই সেচ ব্যবস্থা ভালো আছে, মানে সাথে খাল আছে এরকম টাইপের জায়গা। আচ্ছা, আর? এছাড়া তো স্যার আর কিছু বুঝতেছে না। তার মানে তুমি তোমার বড় ছেলের কোন জায়গাটা আসলে দিতে চাও? যদি এক কথায় বলতে চাও, কোন জায়গাটা, যে জায়গাটা মানে সবচেয়ে ভালো সেটা? মানে কাল্টিভেশনের জন্য যেটা হচ্ছে ভালো হবে ওটাই। কাল্টিভেশনের জন্য যেটা সবচেয়ে ভালো সেটা, আচ্ছা। কারণ কি? মানে ওকে হচ্ছে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি সব থেকে। হ্যাঁ, কারণটা কি? কারণের সাথে স্ট্যাটিস্টিক্স কোনো সম্পর্ক নেই, আজকের টপিকেরও সম্পর্ক নেই, কিন্তু কারণটা কি? স্যার বড় ছেলে দেখেছে ইন্সপায়ার হয়েছে। মিস্টার ফরহাদ, তুমি সবার বড় ছেলে নাকি? মোটামুটি মানে ইয়েস স্যার। মোটামুটি মানে এটা তো আরো কনফিউজিং না, উত্তর। আমার একটা বড় বোন ছিল, ওই থেকে বললাম আর কি। আচ্ছা, বাংলাদেশে, আচ্ছা ঠিক আছে, ইসলামী আইন অনুযায়ী মেয়েরা কতটুকু প্রপার্টি পায় আমি জানি, কিছু কিছু জানতে পারছি, জানি না, খুব মজা পাইছি। হোয়াটএভার। তো তুমি তোমার বড় ছেলের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেছো। ওকে, এটার কারণ মানে বাংলাদেশে যেটা দেখা হয়, বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা এরকম আরো অনেক থার্ড ওয়ার্ল্ডের দেশে যেটা দেখা হয় যে তোমার তারা তার মানে একটা ফেইথ কাজ করে, বা আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা এরকম যে গেস করা হয় যে মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে বা আলাদা হয়ে চলে যাবে। তো তোমার সবচেয়ে বড় যে ছেলে সেই হয়তো বাপ মায়ের দেখাশোনাটা করবে বেশি বয়স হলে, বা বড় ছেলের পরে যে আছে সে করবে, বা কোনো কোনো স্ট্রাকচারে দেখা যায় সবচেয়ে ছোট যে বা অন্য কোনো একটা ছেলে হয়তো তোমার এই কাজটা করে। এবং দেখা যায় কি, তুমি যে বড় ছেলের কথাটা বলছো, ঠিক বড় ছেলে না, যেই ছেলেটার উপরে বেশি এক্সপেকটেশন থাকে যে সে বাপ মায়ের বেশি দেখাশোনা করবে, সাধারণত তার এই বেস্ট জায়গাটা দেওয়ার চেষ্টা করা হয়। এক্স্যাক্টলি স্যার, এটাই। আচ্ছা, ওকে, তো এখন কথা হলো, তুমি তোমার বেস্ট জায়গা যখন ডিফাইন করছো, তুমি ডিফাইন করছো কিভাবে? তুমি কি কন্ডিশন দিছো? তুমি কন্ডিশন দিছো যে তোমার যে জায়গাটা কাল্টিভেশন ভালো হয় সেটা, অথবা তুমি বলতেছো যেই জায়গাটাতে নাকি তোমার সেচ ভালো, তোমার আহ যেটাতে সেচ ব্যবস্থা ভালো, অথবা বলতেছো যেটা রাস্তার পাশে আছে। কারণ আমরা জানি যে বাংলাদেশে এই দুই জমির মাঝখানে যে বর্ডার, এটা নিয়ে খুনাখুনি তো খুব কমন কেস বাংলাদেশে, নাকি? ইয়েস স্যার। তোমার কাউরে খুন করার ইচ্ছা আছে নাকি, বলো? ছিল, আস্তে আস্তে কমতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে এখন দেখো, তো অরিজিনালি তোমরা ট্র্যাডিশনালি দেখবা যে যখন নাকি তোমার এরকম জমির মধ্যে এরকম ভাগাভাগি গুলা করে, বা এরকম ছোট ছোট আল যেগুলা বসে, আল বলে বোধহয়, দুইটা ছোট জায়গায় ভাগ করার জন্য, এটা যখন করে তখন কিন্তু ন্যাচারালি কয়েকটা জিনিস তারা চিন্তা করে যে তোমার জমির কোন পাশটা কিরকম ফসল দেয়, এবং সেই অনুযায়ী কিন্তু দেখবা যে তারা কিন্তু জমিগুলোর অনেকগুলো লম্বা লম্বা ভাগে ভাগ করে। যেমন দেখো, এই যে এটা একটা লম্বা ভাগ, এটার মধ্যে আবার ছোট ছোট আরো কয়েকটা ছোট ভাগ করছে। পাশেরটাও দেখো একটা টানা লম্বা ভাগ, তার মধ্যে দেখো একটা ছোট ছোট ভাগ আছে। এবং দেখো পুরাটা জমিরে কিন্তু তারা যতটুকু সম্ভব, বাইরের বর্ডারটাতে তারা পারে না, কিন্তু পুরা জমিটারে কিন্তু এরকম লম্বা লম্বা কিছু লাইনে ভাগ করে নেয়, এবং লাইনগুলোর মধ্যে আবার ছোট ছোট কিছু ভাগ করে। এই প্লট টাইপের।
ছোটগুলো হচ্ছে প্লট টাইপের, এক্স্যাক্টলি। তোমার এটা তুমি রিয়েল এস্টেট চিন্তাতে বলো বা তোমার এগ্রিকালচার চিন্তাতেই বলো। তো এখানে দেখো, প্লট যেভাবে ভাগ করুক, এই লম্বালম্বি যে ভাগ করে করে এটা কিন্তু পুরান আমল থেকে চলতেছে। এবং এই লম্বালম্বি ভাগ করার লজিকটা খুব সিম্পল, যে একই ভাগে যে জমিগুলা পড়ছে, একই লম্বা দাগ বরাবর যে জমিগুলা পড়ছে, এগুলো সাধারণত একই রকম থাকে, এগুলোর মধ্যে হোমোজেনিটি থাকে। আমি কি Yes, ভুল sir. বলছি? তোমরা No, দেখো, sir. তোমরা যে কোনো জায়গায় চেক করে দেখতে পারো, এটা কিন্তু হয়। তো এখন দেখো, তার মানে দেখো, আমরা এই স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট বানানোর বহুত বছর আগে, আমরা এগ্রিকালচারে কিভাবে লাভ হয় তা চিন্তা করার বহুত বছর আগে থেকে, হাজার হাজার বছর ধরে কিন্তু কৃষকরা এই জিনিসগুলো ইউজ করে আসতেছে। তার মানে কি, তারা বছরের পর বছর তারা যখন নাকি এই সার দিতেছে বা তোমার গোবর দিছে, যখন যেটা যে ন্যাচারাল ফার্টিলাইজার বা কেমিক্যাল ফার্টিলাইজার তারা ইউজ করছে, বা তোমার যখন নাকি কোনো একটা ধান বা গম যেটাই তারা এখানে রোপণ করছে, তারা দেখছে যে কোন পাশটাতে ফসল বেশি হয়, বিভিন্ন ক্রাইটেরিয়া উল্লেখ করে তারা দেখছে, এবং সেখান থেকেই তারা কিন্তু দেখো জায়গাগুলোর বিভিন্ন ভাগে ভাগ করছে। তাহলে এখন দেখো, এরপরে তারা যখন নাকি তোমার একটা একটা ফসলের সাইকেল চিন্তা করো, প্রথমে কি কি কাজ করো, প্রথমে বাংলাদেশে যদি চিন্তা করো, ফার্স্টে তারা পুরাটা জমির একবার কি করবে, ওই যে কি বলে এটা, খোদাই করা বলে। ফার্স্টে তোমার পুরাটা জমি তারা খুঁড়বে, পুরাটা একবার ভালো মতো চাষ করবে, করার পরে কি করবে, তোমার সবগুলা ইয়া দিবে, তোমার ওই বীজগুলা তারা সবগুলা জায়গায় দিবে, দেওয়ার পরে সার দিবে, কীটনাশক লাগলে কীটনাশক দিবে, তারপরে পানি লাগলে পানি দিবে। এবং দেখো, এখানে কিন্তু তাদেরকে একটা জিনিস ভালো হেল্প করে, তারা দেখে যে তোমার কোন পার্টটাতে কতটুকু লাগে, তাদের আগে থেকে আইডিয়া থাকে, কারণ তারা বছর পর বছর ধরে দেখে অভ্যস্ত যে কোন কোন সাইডটাতে কোনটা বেশি লাগে, রাইট? Yes, sir. এবং তারপরে তাদের যখন নাকি রেজাল্টটা আসে, যখন নাকি তারা ফসলটা তুলে, তারা কিন্তু দেখে যে জমি পুরা জায়গাতে একরকম আসে নাই, তাদের যেখানে যে এক্সপেকটেশন তারা সেটাই কিন্তু সেভাবে পায়। তো এখন এই কনসেপ্টটার উপর বেস করে অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টটাকে ডেভেলপ করা হয়েছে। এবং এখানে যেটা করা হয়েছে, ওই জমির যে কনসেপ্টটা ছিল সেটাকে কাজে লাগানো হয়েছে। যখন তুমি এক্সপেরিমেন্ট করবে একটা ল্যাবের মধ্যে, তারা তখন ধরে নেয় যে ধর একটা কাপড়কে তুমি কিন্তু এরকম একটা ক্ষেতের মতো চিন্তা করতে পারো। চিন্তা করে দেখো, একটা কাপড়, একটা লম্বা, একটা 100 গজ লম্বা একটা কাপড় আছে, ওটা কিন্তু তুমি চাইলে একটা জমির সাথে চিন্তা করতে পারো। কারণ কাপড়টা সব জায়গাতে কিন্তু তুমি যত মডার্ন, যত আধুনিক মেশিন ইউজ করো, কাপড়ের ফেব্রিকের কোয়ালিটি কিন্তু সামান্য হলেও এদিক সেদিক হইতে পারে, থ্রেড কাউন্ট সামান্য হলেও কিন্তু এদিক সেদিক হইতে পারে। যখন কাপড়টার মধ্যে তুমি টেম্পারেচার ইউজ করবা, পুরা কাপড়ে সেম টেম্পারেচার দেওয়ার পরে দেখবা যে হয়তো রং অ্যাপ্লাই করার পরে পুরা কাপড়টাতে সেম রকম রং আসবে না, হয় যে কারণে তোমার 2 বার 3 বার হয়তো ফেব্রিক কালার ইউজ করা লাগতে পারে। লাগে না? তোমরা যখন পড়াশোনা করছো, ল্যাবে গেছো, পাও না এরকম কখনো? পাইছো? এরকম ল্যাব করিনি এখনো, স্যার। আচ্ছা, যখন করবা তখন দেখবা যে এটা কিন্তু ভেরিয়েশন একটা থাকবেই। কারণ তুমি কখনোই ইউনিফর্মিটি পুরো জায়গায় এনশিওর করতে পারবে না, সামান্য হলেও এদিক সেদিক থাকবে। তো একটা জমির সাথে তুমি যদি একটা কাপড়ের চিন্তা করো, আলটিমেটলি দেখবা জিনিসটার মধ্যে অনেকটা মিল তুমি পাবা। তো যেখান থেকে তোমার এই বেসিক এক্সপেরিমেন্টাল ডিজাইনটা করা হয়েছিল, এই এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টটা করা হয়েছিল, যে একটা জমির মধ্যে কিভাবে তোমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা করা যায়। এবং পরে যখন নাকি দেখছে যে কাপড়ের মধ্যে সেম ভাবে চিন্তা করা যায়, তখন এই এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টটা তোমাদের টেক্সটাইল সেক্টরের মধ্যে আনা হয়েছে অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা যখন এই এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টটা নিয়ে কাজ করবো, তাহলে এই সাবজেক্টটা, তাহলে এই সাবজেক্টের মধ্যে তাহলে আমাদের কি কি জিনিস লাগবে, আমাদের বেসিক টার্মগুলো কি হবে? প্রথম টার্মটা হবে তোমার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট জিনিসটা কি? ট্রিটমেন্ট জিনিস হলো গিয়ে যেটাকে আমরা চেক করতে চাই যে এটা আসলেই কাজ করে কিনা। যেমন এটা বিভিন্ন রকম সার হইতে পারে, অথবা তোমার বিভিন্ন রকম কেমিক্যাল হইতে পারে। কেমিক্যাল মানে কি, মনে করো ধরো সারের মতোই অন্য কোনো কেমিক্যাল যদি আমরা ইউজ করি, যে যেটা দিলে আমার ফসল বাড়তে পারে। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি যে একরকম সার না দিয়ে কয়েক রকম সার মিলিয়ে দেওয়া হয়, তো তখন বলা হয় সেটা হচ্ছে একটা ট্রিটমেন্ট কম্বিনেশন। যখন নাকি এরকম কয়েকটাকে মিলে আমরা ইউজ করি, তখন আমরা সেটাকে বলি ট্রিটমেন্ট কম্বিনেশন। আচ্ছা, তারপরে দেখো, আমরা এই যে জায়গাটার মধ্যে ছোট ছোট অনেকগুলা ভাগে ভাগ করছি না, এটা লাইন ধরেই বলো বা লাইন ছাড়াই বলো, অনেকগুলা ছোট ছোট ভাগে ভাগ করছি না, দেখো তো লেডিজ এন্ড জেন্টলম্যান, দেখা যায়? তোমরা যেটাকে প্লট বলছিলা। জি, স্যার। আচ্ছা, এই প্লট যে জিনিসটা, এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল ইউনিট বা ইউনিট, অথবা এটাকে প্লটও বলা হয়। দুইটা জিনিস আলটিমেটলি সেম। অর্থাৎ আমরা যেই জায়গায় এক্সপেরিমেন্টটা করবো, এটা কাপড় হইলে কাপড়, এটা যদি তোমার ফসল, যদি কোনো ক্ষেত হয় ক্ষেত, ক্ষেতের যে সবচেয়ে ছোট যে পার্টটা, সবচেয়ে ইউনিট যেটা, একদম ইউনিট যেটা, একদম ছোট যে পোর্শনটা, সেটাকে আমরা বলি একটা ইউনিট, অথবা এক্সপেরিমেন্টাল ইউনিট, অথবা এটাকে বলা হয় একটা প্লট। আচ্ছা, তারপরে দেখো, এই যে তোমার একই জাতীয় প্লটের যে কালেকশনটা, এই যে একটি আমরা যেটা বললাম যে একটা লাইনের মধ্যে যে ক্ষেতগুলো পড়ছে, এই ক্ষেতগুলো একই রকম, এই ক্ষেতগুলোতে এই পার্টিকুলার লাইনটার মধ্যে, এই লাইনের যে ছোট ছোট প্লট গুলা পড়ছে, এরা একই রকম ফার্টাইল, বা এগুলোর মধ্যে পোকামাকড় একই রকম হয়, একই কোয়ান্টিটির,
একই অ্যামাউন্টের সার আমি সবগুলোতে দিয়ে গেলে হবে, একই অ্যামাউন্টের কীটনাশক সবগুলোতে দিয়ে গেলে হবে। তাহলে দেখো এই হোমোজেনাস প্লটের এই যে কালেকশনটা, যে লাইনটা, এটাকে বলা হয় একটা ব্লক। আমি আবার বলতেছি, এই হোমোজেনাস প্লটের যে একটা লাইন, সেটাকে আমরা বলতেছি একটা ব্লক। এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলতেছি একটা ব্লক। আচ্ছা, তো এখন দেখো আমরা এই যে সার দিলাম অথবা তোমার কীটনাশক দিলাম, এই যে বিভিন্ন জিনিস আমরা অ্যাপ্লাই করতেছি, এই যে সারটা অথবা এই কীটনাশকটা, এই যে ট্রিটমেন্ট গুলা, এগুলাকে আমরা আরেকটা নাম হচ্ছে একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টর টার্মটা কেন ইউজ করা হয়? কারণ হচ্ছে কি, মনে করো ধরো তোমার ট্রিটমেন্ট একটা না দিয়ে আমরা কিন্তু কয়েক রকম ট্রিটমেন্ট দিতে পারি, ভিন্ন ভিন্ন ট্রিটমেন্ট দিতে পারি। ট্রিটমেন্ট কম্বিনেশনের কথা আমি বলতেছি না, যে মনে করো একটা জমিতে তুমি কীটনাশকও দিলা, সারও দিলা, আবার মনে করো তুমি পানিও দিলা, সেচ সেচ দিলা, তিনটা কিন্তু তিন আইটেম। এখানে কিন্তু কম্বিনেশন করার কিছু নাই। তুমি যদি পানি, কীটনাশক, সার তিনটা মিশাই যদি একসাথে জমিতে দাও, কিছুই হবে না। তারপর তোমার তোমার ইয়া যেটা সিড, যেটা যেটা তোমার ওই যে তোমার ওই যেটা রোপণ করতে, যে বীজ যেটা, এটাও কিন্তু তোমার আমি যদি চারটা মিলাই যদি একসাথে দিই, সেটা ওই ট্রিটমেন্ট কম্বিনেশন কিন্তু কোনো কাজে লাগবে না। তিনটা জিনিস, তিন রকম জিনিস। একটা হচ্ছে তোমার ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আমার ফার্টিলাইজার বা যেটা কীটনাশক, এটা একটা। আর আরেকটা হচ্ছে তোমার আমরা যে সেচ দিতেছি, পানি দিতেছি সেটা, তারপর বীজ যেটা দিতেছি সেটা। এই প্রত্যেকটা হচ্ছে একটা ফ্যাক্টর। আমি যে আলাদা আলাদা যে জিনিসগুলো অ্যাপ্লাই করতেছি, প্রত্যেকটা হচ্ছে একটা ফ্যাক্টর। আচ্ছা, তো এই যে ফ্যাক্টর গুলো আমি আমার ক্ষেতের মধ্যে দিতেছি, আমি যে আমার এই একটা পোর্শনে দিতেছি, কোনটা কতটুকু অ্যামাউন্টে দিতেছি, এটাই হচ্ছে আমার এই ফ্যাক্টরের লেভেল। যে আমি যে ফ্যাক্টরটা অ্যাপ্লাই করতেছি, ফ্যাক্টরটা কতটুকু অ্যামাউন্ট আমি প্রয়োগ করতেছি, এটাই হচ্ছে আমার সেই ফ্যাক্টরের লেভেল। আচ্ছা, তো এখন কথা হলো, আমি যে এই যে সার দিলাম বা তোমার এই যে কীটনাশক দিলাম বা সেচ দিলাম, যেটাই দিলাম, এটার ফলে তো আমার ফসলের উৎপাদনে একটা চেঞ্জ আমি টের পাবো নাকি? একটা ফসল তো আমার আসতেছে, আলটিমেটলি মাস শেষে আমার 6 মাস বা 7 মাস গেলে আমি তো একটা ধান, আমি তো ধান তুলতেছি। এই যে ফসলটা পাইতেছি, এটা কি বলা হইতেছে তোমার ইল্ড বা রেসপন্স ভেরিয়েবল। আর এই ফসলটার মধ্যে আমাদের এই ফ্যাক্টরটা ইউজ করার ফলে যে চেঞ্জটা আসছে, সেটা হলো আমার ইফেক্ট। আমার একটা ফ্যাক্টরের যে ইফেক্ট আমরা রেজাল্টের মধ্যে দেখবো, সেটা হচ্ছে ইফেক্ট। আর যে ফসলটা আমরা পাবো, আমরা যে রেজাল্টটা পাবো, সেটা হচ্ছে তোমার অবজারভেশন বা মেজারমেন্ট, যেটা নাকি আমি আমার পুরো সার্কেলটা শেষ হলে পাবো। এটা যদি আমি আমার কাপড়ে রং করি, রংটা শুকানোর পরে রংটা কি কালারে আমি কাপড়টা পাইতেছি, সেটা হচ্ছে আমার রেজাল্ট। এখন এটার মধ্যে মনে করো টেম্পারেচার ইউজ করছি, কোন টেম্পারেচার ইউজ করলে রংটা কতটুকু ফুটবে, এই যে টেম্পারেচারের যে রেজাল্টটা, টেম্পারেচার যে ইনফ্লুয়েন্সটা, সেটাকে আমরা বলতেছি ইফেক্ট। ওকে, অনেকক্ষণ বকবক করলাম। বাবারা, তোমরা কি এই বেসিক টার্মগুলো ধরতে পারছো সবাই কিছুটা? স্যার এক্সপেরিমেন্ট ইউনিট আর প্লটের ডিফারেন্স কি, আর হচ্ছে এক্সপেরিমেন্ট, লেভেলসটা একটু বলেন। আচ্ছা, এক্সপেরিমেন্ট ইউনিট আর প্লট একই জিনিস। এই যে দেখো আমি বলেও দিচ্ছি, প্লট ইজ নাথিং বাট অ্যান এক্সপেরিমেন্টাল ইউনিট, দুইটা একই জিনিস। যে আমার এক্সপেরিমেন্ট করার যে জায়গাটা, এটা কাপড় হইলে কাপড়, ক্ষেত হইলে ক্ষেত, তার যে সবচেয়ে ছোট যে অংশটা, সেটি হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্টাল ইউনিট বা ইউনিট, অথবা এটাকে প্লটও বলা হয়, দুইটাই তিনটেই বলা হয়। আচ্ছা, আরেকটা কি বলছো মিস্টার শিবলি? লেভেলসটা আবার একটু বলেন। লেভেলটা হলো যে মনে করো আমি আহ একটা জমিতে আমাদের কি কি লাগতে পারে, সেচ দেওয়া লাগতে পারে, তারপরে কীটনাশক দেওয়া লাগতে পারে, সার দেওয়া লাগতে পারে। এই তিনটা প্রত্যেকটা হলো একটা ফ্যাক্টর, ঠিক আছে? এখন মনে করো সেচ তুমি কতটুকু দিবা, সেচ কতটুকু দেওয়া লাগবে, প্রত্যেকদিন সেচ দেওয়া লাগবে 3 মাস, নাকি একদিন দিলেই হবে, কতটুকু অ্যামাউন্ট দেওয়া লাগতেছে, এটা হচ্ছে তোমার ওই ফ্যাক্টরের লেভেল। সার, আমি কতটুকু সার দিব, 1 কেজি সার এক 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 বিঘা জায়গায় দিলেই হবে, না 1 টন দেওয়া লাগবে, সারের যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে তোমার সার যে ফ্যাক্টর, তার লেভেল। স্যার ইয়েস। স্যার ব্লক মানে যেটা মানে হচ্ছে গিয়ে যদি হোমোজেনাস প্লট থাকে তাহলে দে আর ব্লক টু ইচ আদার, বাট যদি হচ্ছে হেটারোজেনাস হয় তাহলে কি হবে? হেটারোজেনাস হলে আর ব্লকই হবে না তখন। মানে তখন তারা একে অপরের কি? তখন তারা একে অপরের কিছুই না। ব্লক শর্তটা হবে তখনই যখন নাকি তুমি একটা টানা লাইন টানতে পারবে। আচ্ছা, আমি বেটার আমি এক কাজ করি, আমি একটা ওয়ার্ড টেবিল, একটা টেবিল বানাই। দেখো, টেবিল বানাইলাম একটা। আচ্ছা, এখানে মনে করো এই জায়গাতে যেই যেই ঘরগুলা পড়ছে, এইখানে যে ক্ষেতগুলা পড়ছে, তুমি মনে করো যে এই ক্ষেতগুলো হলো একই টাইপের, ঠিক আছে? এই ক্ষেতগুলো হলো একই টাইপের, তাহলে এটা হচ্ছে তোমার একটা ব্লক। কেন ব্লক? কারণ এরা হোমোজেনাস। আবার এখানে যারা পড়ছে এরা মনে করো একই টাইপের, তাহলে এরা মনে করো হোমোজেনাস, এরা হলো তোমার আরেকটা ব্লক, ঠিক আছে? এখন যদি একরকম হইতো, প্রত্যেকটা রং যদি আলাদা আলাদা হতো, তাহলে আর কোনো ব্লক থাকতো না, তখন এগুলো জাস্ট হইতো একটা ক্ষেত যার মধ্যে অনেকগুলো প্লট আছে, কিন্তু ব্লক নাই। ব্লক হওয়ার শর্ত হলো যে এরা অবশ্যই একই রকম হতে হবে।
কাছাকাছি একটা মিল থাকতে হবে, মিল না থাকলে এটা ব্লক না, তখন তখন এগুলো জাস্ট একসাথে থাকা কিছু প্লট। মিস্টার ফরহাদ, ইয়েস স্যার। ওকে, তাহলে আমি আশা yes. ট্রিটমেন্ট আর ফ্যাক্টর স্যার একই জিনিস লাগতেছে স্যার। আচ্ছা, ট্রিটমেন্ট আর ফ্যাক্টরটা একই জিনিস, পার্থক্য হলো গিয়া যখন তুমি ট্রিটমেন্ট বলতেছো তখন তুমি শুধু একটা নিয়ে কাজ করতে পারবা। যেমন শুধুমাত্র সার নিয়ে তুমি কথা বলতেছো, কয়েক রকম সার একসাথে দিছো, সবগুলা সার একসাথে মিলে একটা নতুন ট্রিটমেন্ট হয়েছে। একটা ট্রিটমেন্ট হলো গিয়া তোমার একটা ফ্যাক্টর। কিন্তু যখন নাকি তুমি মাল্টিপল ধরনের ট্রিটমেন্ট ইউজ করবা, যেমন কীটনাশক এটা একটা ট্রিটমেন্ট, এক ধরনের ট্রিটমেন্ট, সার এটা এক ধরনের ট্রিটমেন্ট, তাহলে এখন দেখো তুমি দুইটারই ট্রিটমেন্ট বললে কিন্তু জিনিসটা কিন্তু অপোজিট, দুইটা কিন্তু একটা একটা কনফ্লিক্ট আসে না? দেখো তো দুইটা কি একরকম? দুইটা কিন্তু না, দুইটা ভিন্ন রকম। সেই জন্য আমরা ফ্যাক্টর টার্মটা ইউজ করি, কারণ ফ্যাক্টর টার্মটা ইউজ করলে আমরা বিভিন্ন রকমের যে আলাদা আলাদা টাইপের যে ট্রিটমেন্ট, প্রত্যেকটার একটা আলাদা ফ্যাক্টর নাম দিয়ে আমি বলতে পারি। জি স্যার বুঝছি। ভেরি গুড। স্যার পরীক্ষা আসলে স্যার পারবো না স্যার কিছু। পরীক্ষা আসলে তোমরা পারবে না, কারণ তোমরা অনলাইন জেনারেশন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার একটু আধা মিনিট সময় দাও প্লিজ। জি স্যার, কোনো কনফিডেন্সই পাই না। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি সরি যাওয়ার জন্য, আমি একটু ময়লা দিতে গেছিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো এগুলো ছিল আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইনের বেসিক টার্মিনোলজি গুলা। তো এখন আমরা ফার্দার ডেফিনেশন গুলোতে যাব। প্রথম হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল এরর জিনিসটা কি? এক্সপেরিমেন্টাল এরর জিনিসটা হলো গিয়া যে কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করার সময় ভেরিয়েন্সের একটা টার্ম আসে, রাইট? আমরা যে কোনো ডাটা নিয়ে যখন কাজ করবো ভেরিয়েন্সের একটা টার্ম কিন্তু চলে আসে। তো এখন কথা হলো রিয়েল লাইফে সবগুলো ডাটা তো মিনের আশেপাশেই থাকার কথা, ঠিক কিনা? লেডিজ এন্ড জেন্টলম্যান, সবগুলা মান কি অরিজিনালি স্যার। মিনের কাছাকাছি আসবে এটাই তো আমরা এক্সপেক্ট করি নাকি? তারপরে তো ভেরিয়েন্স চলে আসে। ভেরিয়েন্সটা কেন আসে? ডাটায় ভেরিয়েশন আছে বলেই আমার ডাটার মধ্যে ভেরিয়েন্সটা আসে। তো এখন কথা হলো এই যে ভেরিয়েন্সটা আসে, এই ভেরিয়েশনটা কেন আসে? আমরা যখন নাকি একটা ক্ষেতের উপরে চিন্তা করতে যাই যে আরে আমি প্রত্যেকবার যেই সার দিলাম এবারও সেই সেম সারি দিলাম, প্রত্যেকবার এখান থেকে যেই ধান আসতো আজকে এবার কম আসছে, কেন কম আসছে? তো এখানে দেখবা যে একটা জিনিস ব্যাখ্যা করা যায় যে হ্যাঁ এবার হয়তো তোমার কিছু পোকামাকড় বেশি হয়েছিল, আমি অতটুকু কীটনাশক দিইনি। তার মানে দেখো একটা কারণ কিন্তু আমি ব্যাখ্যা করতে পারতেছি। আচ্ছা, আরেকটা পার্ট দেখো যে এটাকে আমি ব্যাখ্যা করতে পারি না, যে এই যে কীটনাশক হয়েছে, কীটনাশক দেই নেই সেই জন্য এবার হয়তো ফসল একটু কম হয়েছে। কিন্তু আমরা তো অন্য বছর দেখছি যে কীটনাশক না দিলে ফসল কতটুকু কমতে পারে, এবার তার চেয়ে বেশি কমছে, কেন?
তার মানে দেখো একটা পার্ট আমি ব্যাখ্যা করতে পারি যে হ্যাঁ আমি একটা জিনিস দেই নাই বা একটা জিনিস করি নাই সেই জন্য কম আসছে। আরেকটা পার্ট দেখো আমি কিন্তু ব্যাখ্যা করতে পারতেছি না, যেটাকে আমি বলতেছি তোমার আনকন্ট্রোল, যেটাকে আমি র্যান্ডম বলতেছি, যে এই পার্টটাকে আমি ব্যাখ্যা করতে পারতেছি না। তাইলে একটা এক্সপেরিমেন্টে আমাদের যে ভেরিয়েশনটা আসবে, এই ভেরিয়েশনের এই যে দুইটা পার্ট, একটা পার্টের ব্যাখ্যা করতে পারি, আরেকটা পার্টের ব্যাখ্যা করতে পারি না। যেই পার্টটাকে আমি ব্যাখ্যা করতে পারি না সেটাকে আমি বলি এক্সপেরিমেন্টাল এরর। আমি আবার বলতেছি, একটা এক্সপেরিমেন্টে যে ভেরিয়েশন আসে, যে ভেরিয়েন্সটা আসে, এই ভেরিয়েন্সের একটা পার্ট সিস্টেমেটিক, এটাকে আমি ব্যাখ্যা করতে পারি যে হ্যাঁ, যে আমি হয়তো এই কাজটা করিনি বা এই কাজটা আমি ভুল করছি, আমি জানি, সেই জন্য আমি এটা এই রেজাল্টটা এর ভেরিয়েন্সটা আসছে। এটা হলো আমার এক্সপ্লেইন পার্ট। আর যেই পার্টটাকে আমি ব্যাখ্যা করতে পারি না সেটাকে আমি বলি এক্সপেরিমেন্টাল এরর বা আনকন্ট্রোল বা আনএক্সপ্লেইনড র্যান্ডম পার্ট, আনএক্সপ্লেইনড র্যান্ডম এরর। বাবার আমার কথা কি কিছুটা জি ধরতে স্যার, পারতেছো? বুঝতে পারছি। মিস্টার ফরহাদ, মিস্টার ফরহাদ, তুমি কি ধরতে পারতেছো আমার কথা? ফরহাদ এই মুহূর্তে গ্রামে আছে, ওর চেয়ে ভালো কেউ ধরতে পারার কথা না। আচ্ছা, তাহলে এখন দেখো, তো আমরা দেখো ভেরিয়েশন জিনিসটাকেই আমরা বলতেছি যে এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট ব্যাখ্যা করা যায় আর একটা পার্টকে ব্যাখ্যা করা যায় না। তো এখন কথা হলো ব্যাখ্যা যে করা যায়, কোনটা ব্যাখ্যা করা যায় আর কোনটা করা যায় না, এটার জন্য আমরা করি কি, আমাদের ভেরিয়েবল যেটা নিয়ে আমি কাজ করতেছি, এই ভেরিয়েবলের যে ভেরিয়েন্সটা আসে এটাকে আমরা করি কি স্ট্যাটিস্টিক্যালি দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগ হলো যেটা নাকি আমি দেখতে পারি যে আমার প্রত্যেকটা ফ্যাক্টর থেকে আসতেছে। কিরকম? যে মনে করো আমার জমির যে ইল্ড আছে, যেটা আমার জমির যে ফসলটা আছে, ফসলটাকে আমি বলতেছি কতটুকু ফসল আছে, ইল্ড। এটা কার কার উপর ডিপেন্ড করতেছে? আমার ফার্টিলাইজারের উপরে, প্লাস আমার কীটনাশকের ইংলিশ কি, পেস্টিসাইডের উপরে, প্লাস ইরিগেশনের উপরে। আচ্ছা, এই তিনটা জিনিস আমি বলতে পারি যে আমার যে ভেরিয়েন্সটা আছে, মনে করো আমি যদি ভেরিয়েন্স অফ ইল্ড নিয়ে কাজ করি, ভেরিয়েন্স অফ ইল্ড এটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দেখো এখানে এই ভেরিয়েন্সটা কিন্তু কি কি আসবে, এই তিনটার জন্য তিনটা ভেরিয়েন্স আসবে। ভেরিয়েন্স 1 প্লাস ভেরিয়েন্স 2 প্লাস ভেরিয়েন্স 3। তো বাস্তবে দেখা যায় কি যে এই তিনটা ভেরিয়েন্সের যোগফল আমার অরিজিনাল ভেরিয়েন্সের সমান হয় না। এখানে আরেকটা পার্ট আছে যেটাকে আমি ব্যাখ্যা করতে পারি না, যেটাকে আমি র্যান্ডম বলতেছি। তো এই যে দেখো আমরা ভেরিয়েন্সটা যে এরকম কয়েকটা পোর্শনে ভাগ করলাম, যেখানে একটা পার্টকে আমি ব্যাখ্যা করতে পারি এক্সপ্লেনেবল, আর একটা পার্টকে আমি ব্যাখ্যা করতে পারি না র্যান্ডম। এই যে ভেরিয়েন্সটা আমি দুইটা পোর্শনে ভাগ করলাম যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যে মেথোডোলজি ইউজ করে, এটাকেই বলা হয় অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভা। তাহলে অ্যানোভা জিনিসটা কি? আমরা ভেরিয়েন্সে যখন নাকি এরকম এক্সপ্লেইনড এবং আনএক্সপ্লেইনড দুইটা পার্টে ভাগ করতেছি, এটার যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর, যে স্ট্যাটিস্টিক্যাল মডেল, এটাকে আমরা বলতেছি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভা। বাবারা, সেটা কিছুটা স্ট্যান্ডার্ড এররের মতন লাগলো। মিস্টার রাব্বি, বুঝি নেই। স্যার বলতেছিলাম এটা কিছুটা মনে হয় একটু স্ট্যান্ডার্ড এরর, যেটা দেখে আসলাম একটু আগে। স্ট্যান্ডার্ডের সাথে কিছুটা মিল আছে, তবে আপাতত অত জটিলতা যায় না। আমরা ভেরিয়েন্সের জাস্ট দুইটা পার্টে ভাগ করতে চাই। একটা হচ্ছে যে যেটা আমি ব্যাখ্যা করতে পারি, যেমন এই যে আমি ব্যাখ্যা করছি যে আমার এখানে ভেরিয়েন্সের একটা পার্ট আসছে এই তিনটা জিনিস থেকে, এই ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইরিগেশন থেকে, ভেরিয়েন্স অফ 1, ভেরিয়েন্স 2, ভেরিয়েন্স 3। আরেকটা পার্ট আমি ব্যাখ্যা করতে পারতেছি না, র্যান্ডম। এটি হলো গিয়ে আমার এই এক্সপেরিমেন্টাল এররটা। এবং এই ভেরিয়েন্সে যে আমরা এরকম দুইটা ভাগে ভাগ করলাম, এক্সপ্লেইনড এবং আনএক্সপ্লেইনড, এটি হলো গিয়ে তোমার অ্যানোভা। এটা হলো এক্সপ্লেইনড প্লাস বাকিটা হলো আনএক্সপ্লেইনড। ওকে, স্যার এই দুইটা মিলে অ্যানোভা? না, এই ভাগ করার যে প্রসেসটা, আমি যে যে দুইটা পোর্শনে ভাগ করলাম, এক্সপ্লেইনড এবং আনএক্সপ্লেইনড দুইটা পোর্শনে যে ভেরিয়েন্সটাকে ভাগ করলাম, এই প্রসেসটাই হলো অ্যানোভা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা, তো এখন দেখো এক্সপেরিমেন্টাল ডিজাইন তাহলে কি জিনিস, আমার ওই সাবজেক্টের ডেফিনেশনে যদি এখন যাই, এক্সপেরিমেন্টাল ডিজাইন হলো একটা সাবজেক্ট যেখানে নাকি আমার এক্সপেরিমেন্টের টোটাল স্টেপ গুলাকে ব্যাখ্যা করা হয় যে আমরা একটা এক্সপেরিমেন্ট কিভাবে করবো, এটি হলো এক্সপেরিমেন্টাল ডিজাইন। এখন এক্সপেরিমেন্টাল ডিজাইনের মধ্যে কিছু স্টেপ আছে, স্টেপ গুলা কি কি আমি এখানে বলে দিছি। যে আমার ফার্স্টে ডিসাইড করতে হবে যে আমার এখানে ট্রিটমেন্ট কোনটা, মানে সার কোনটা, তারপরে ফ্যাক্টর কোনটা, যে আমি যদি একটার বেশি ট্রিটমেন্ট থাকে তাহলে কোনটা কোন ফ্যাক্টর, আমার এক্সপেরিমেন্টাল ইউনিট কোনটা, ব্লকের ডেফিনেশনটা কি হবে, ট্রিটমেন্ট গুলাকে আমি কিভাবে আমার ক্ষেতের মধ্যে দিব, এবং ফাইনালি আমার অ্যানালাইসিসটা কি হবে, অ্যানোভাটা কি হবে, এবং তারপরে আমি আমার ডাটা অ্যানালাইসিসের কাজে হাত দিব। আচ্ছা, তোমরা এই স্টেপ গুলো মুখস্থ করে নিও, দেখে নিও একবার, আমি এটা ফার্দার সময় দিব না। তো এখন দেখো, আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করতে যাই,
একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন করার সময় আমাদের বেসিক ক্রাইটেরিয়া থাকে তিনটা। ক্রাইটেরিয়া গুলো কি কি? প্রথম ক্রাইটেরিয়া হলো যে এটা রেপ্লিকেট করা যাবে, যে আমি যেই এক্সপেরিমেন্টটা করতে চাইতেছি, আমি একটা সার দিয়ে মনে করে একটা সার কাজ করে কিনা আমি চেক করতে চাইতেছি, এটা আমি শুধু এক জায়গায় দিয়ে করব না, আমি মাল্টিপল জায়গায় দিয়ে করব। আমি মনে করো আমাকে একটা সার দিয়ে, নতুন একটা সার আছে, অথবা তুমি টিকার কথা চিন্তা করো, টিকা যে কি, যে করোনার যে নতুন নতুন টিকা আসতেছে, আমরা কি করব? আমরা কি শুধু একজন লোকের টিকা দিয়ে চেক করে দেখবো যে টিকাটা কাজ করে কিনা, নাকি অনেক লোকের দিয়ে দেখবো কাজ করে কিনা? কোনটা করব? স্যার অনেক লোককে দেবো। এক্স্যাক্টলি, আমরা রেপ্লিকেট করবো, আমরা অনেককে দিয়ে দেখবো কাজ করে কিনা। তো এরকম একজনের জায়গায় মাল্টিপল জায়গায় চেক করে দেখার যে প্রসেস, এটা হলো রেপ্লিকেশন, এটা আমাদের করতে হবে। সেকেন্ড হলো গিয়া র্যান্ডমাইজেশন থাকতে হবে। র্যান্ডমাইজেশন জিনিসটা কি? যে আমি যে মনে করো একটা এক্সপেরিমেন্ট যে করব, এটা শুধুমাত্র একবার করে আমি থেমে যাব না, এবং শুধুমাত্র কার উপরে যে করব এটা আমি কখনো নিজের থেকে নিজের চয়েসে করবো না, বরং আমরা র্যান্ডমলি করব। কিরকম? এই টিকার কথাটাই যদি চিন্তা করো, আমরা যখন টিকা দিব, শুধু আমি আমার দোস্তদের দিয়ে দেখবো না যে টিকাটা কাজ করে কিনা, আমি সব রকম সব লোকের দিয়ে দেখবো যে আমার এই টিকাটা আসলেই কাজ করে কিনা। শুধুমাত্র যদি আমি হোয়াইট পিপলের দিয়ে দেখি যে এই হোয়াইট পিপলের উপরে কাজ করে কিনা, তাহলে কিন্তু হবে না। আবার শুধু যদি ব্ল্যাক পিপলের দিয়ে দেখি, তাহলে হবে না। আমার সব কিসিমের সব জেনেরিক পিপলের দিয়ে আমার দেখতে হবে যে টিকাটা কাজ করে কিনা। আর লাস্টের পয়েন্ট হলো লোকাল কন্ট্রোল, যে আমি যখন নাকি একটা এক্সপেরিমেন্ট করবো, আমাকে অবশ্যই ব্লকের কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যে আমার এখানে ব্লকের কনসেপ্ট যেটা, যে একই ব্লকে যারা পড়ছে, হোমোজেনিটি যে একটা আছে, একই লাইনে যারা পড়ছে এদের মধ্যে একটা হোমোজেনিটি আছে, এটাও আমাকে মাথায় রাখতে হবে একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন করার সময়। আচ্ছা, তো এই তিনটা কনসেপ্ট আমাদেরকে দিছিল মিস্টার ফিশার, রোনাল্ড ফিশার, যারা অনেকে বলে যে স্ট্যাটিস্টিক্স এর অনেক ইম্পর্টেন্ট জিনিস সে বলে গেছে। এই তিনটা জিনিসও ফিশারেরই তোমার উল্লেখ করা। আচ্ছা, তো এখন এই জিনিসগুলো উল্লেখ করে আমি তোমাদেরকে তিনটা বেসিক ডিজাইনের কথা বলবো। প্রথম ডিজাইনটা হচ্ছে তোমার কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। এখানে যেটা করা হয়, আহ ধরো আমাদের কাছে তিনটা ট্রিটমেন্ট আছে, T1, মানে তিনটা সার আছে মনে করো, বা তিনটা রং আছে, মনে করো আমাদের কাছে তিনটা রং আছে, কালার 1, কালার 1, কালার 2, কালার 3। মনে করো আমাদের কাছে তিনটা রং আছে, এটা আমরা কাপড়ে দিয়ে দেখতে চাই যে কাজ করে কিনা, কোনটাতে কিরকম কাজ করে। তো এটা করার জন্য মনে করো আমাদের কাছে একটা কাপড়ের টুকরা আছে, কাপড়ের টুকরাটা সাইজ হলো গিয়ে তোমার এরকম। তা আমরা করব কি, এই তিনটা কালার এই পুরা কাপড়টার মধ্যে র্যান্ডমলি দিয়ে যাব। র্যান্ডমলি কেমনে দিতে পারি? যে মনে করো আমরা যে সিস্টেম, কি জানি বলে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যেভাবে করছি, যে প্রত্যেকের আসার চান্স সমান, আমরা র্যান্ডমলি দিয়ে যেতে পারি। এখানে কালার 1 দিলাম, পরেরটা কালার 1 দিলাম, কালার 3ও দিলাম, র্যান্ডমলি দিলাম, আমাদের ইচ্ছা মতো দিলাম না। ইচ্ছা মতো দিলে কি হতে পারে, মনে করো আমি পুরোটার মধ্যে খালি একটা রঙই দিলাম, অথবা তোমার একটা ফাঁকা রাখা দিলাম, সেরকম না। আমি র্যান্ডমলি দিয়ে যাবো, যেন একটা রং আরেকটা রঙের সরাসরি কোনো এফেক্ট করতে না পারে, বা পড়লেও যেন সেটা আমাদের রেজাল্টকে কোনো চেঞ্জ না আনে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। সেকেন্ড ডিজাইনটার নাম হচ্ছে, তাহলে এখানে দেখো কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনে শুধুমাত্র একটা শর্তই ফুলফিল করে, যে আমরা এখানে রেপ্লিকেশন আর র্যান্ডমাইজেশনটা করতেছি, আমরা কিন্তু এখানে ব্লক কনসিডার করতেছি না। সেকেন্ড ডিজাইনটার নাম হচ্ছে তোমার র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। তো এখানে যেটা করা হয়, আমরা আমাদের এক্সপেরিমেন্টটা করার আগে আমরা এখানে ব্লকগুলাকে কনসিডার করব। ব্লকগুলারে কনসিডার করলে আমরা কি করব, মনে করো আমাদের এই যে টেবিলটা আছে, আমি যদি এটা চিন্তা করি, আমরা করব কি, ধরো আমি এখানে তিনটা ব্লক দিলাম, মনে করো এখানে টোটাল 5টা ব্লক আছে। হ্যাঁ, আচ্ছা কাজ করি, একটা কলাম ডিলিট করে দিই, তাহলে 4টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই ঘরটাতে, এরপর আমরা করব কি, এই যে এখন দেখো, এখন আমাদের এখানে ব্লক আছে 4টা, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4, 4টা ব্লক আছে। এটা হচ্ছে 1 নম্বর ব্লক, সেকেন্ড ব্লক, 3 নম্বর ব্লক, 4 নম্বর ব্লক। ব্লক গুলাকে চুজ করার পরে প্রত্যেকটা ব্লকে আমাদের যে কালার গুলো আছে, তিনটা কালার, আমরা র্যান্ডমলি আমরা ভিতরে কালার গুলো দিয়ে যাব। তোমরা কি আমার কথা ধরতে পারতেছো? র্যান্ডমলি কালার দিবেন মানে বুঝলাম না। মানে আমরা আমাদের, মানে এরকম করব না যে তোমার সব পাশাপাশি তিনটাতে একই কালার দিলাম, তারপরে তিনটাতে একই কালার দিলাম, এরকম না, আমরা র্যান্ডমলি দিয়ে যাব। র্যান্ডমলি আচ্ছা দেওয়ার আচ্ছা মানে কি, আচ্ছা। মনে করো যে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ যেটা করছি এরকম, যে প্রত্যেকটা প্লটে একটা সেম একটা যে কোনো কালার পড়ার প্রবাবিলিটি সেম, এরকম একটা র্যান্ডমলি একটা আমরা দিয়ে যাবো প্রত্যেকটা ব্লকের মধ্যে। তাহলে এখানে দেখো এই ডিজাইনটাতে তাহলে কি করলো, তিনটা শর্তই ফুলফিল করলো।
আমরা একে তো এখানে দেখো রেপ্লিকেট করছি, কারণ আমাদের প্রত্যেকটা ব্লকের মধ্যেই প্রত্যেকটা রং যাইতেছে। র্যান্ডমাইজেশন আছে, আমরা ব্লকের মধ্যে র্যান্ডমলি আমরা রং আমাদের রংগুলোকে প্রয়োগ করতেছি, এবং লোকাল কন্ট্রোল ব্লক যেটা, ব্লকটারও কিন্তু আমরা এখানে মেনটেন করছি। আচ্ছা, এরপরে আর একটা ডিজাইন খালি আছে বাকি, সেটা হচ্ছে তোমার ল্যাটিন স্কোয়ার ডিজাইন। ল্যাটিন স্কোয়ার ডিজাইনের বেলা, ইয়েস মিস্টার মৃধা, স্যার অনেক ইন্টারেস্টিং স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ল্যাটিন স্কোয়ার ডিজাইন যেটা, ল্যাটিন স্কোয়ার ডিজাইনে আমরা এই তিনটা যে শর্ত আছে, এই তিনটা শর্তরে আমরা অন্য একটা ওয়েতে কমপ্লিট করি। কিরকম? এখানে আমরা দেখব কি, আমরা আমাদের যে কাপড়ের টুকরাটা আছে বা খ্যাত যেটা আছে, এটা হওয়ার, এই ল্যাটিন স্কোয়ার ডিজাইন হওয়ার শর্ত হইলো যে এটা একটা স্কোয়ার সাইজের হইতে হবে। অর্থাৎ আমার এই খ্যাত যেটা আছে এটা অবশ্যই স্কোয়ার সাইজের হইতে হবে। এখানে রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা অবশ্যই সমান হইতে হবে। এটা হচ্ছে তোমার ল্যাটিন স্কোয়ার ডিজাইনের শর্ত। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে তোমার নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম সেম। নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলামস, আরো আছে সমান সমান নাম্বার অফ ট্রিটমেন্টস, এটা হইতে হবে। অর্থাৎ আমি যতগুলো সার দিব এই তিনটার সংখ্যা সমান হইতে হবে। এটা হচ্ছে আমার ল্যাটিন স্কোয়ার ডিজাইনের কন্ডিশন। আচ্ছা, সেকেন্ড হইল গিয়ে, এটা হলো 1 নাম্বার কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হইল নান অফ দ্য ট্রিটমেন্টস ক্যান বি রিপিটেড ইন সেম রো অ্যান্ড সেম কলাম। বুঝতে পারছো? অর্থাৎ মনে করো আমার কাছে 3টা কালার আছে, এই 3টা কালারে আমার এই ক্ষেতের মধ্যে এমন ভাবে দিতে হবে যে একটা রং একই রোতে একবারের বেশি আসবে না, আবার একই কলামেও একবারের বেশি আসবে না। পারা যাবে? পারবে এরকম একটা ডিজাইন করতে? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার কথাটা আমি আবার বলতেছি, আমাদের এই ডিজাইনের শর্তটা হলো যে এই ডিজাইনে আমার কাপড়টা বা ক্ষেত যেটাই বলো বা এক্সপেরিমেন্টের যে জায়গাটা, সেটা অবশ্যই এরকম হইতে হবে যে এখানে রো এর সংখ্যা, কলামের সংখ্যা এবং ট্রিটমেন্টের সংখ্যা অবশ্যই সমান হইতে হবে। যেমন এই এক্সপেরিমেন্টটা যদি আমি এখানে করতে চাই, আমার দেখো এখানে রো এর সংখ্যা, রো আছে কয়টা? 3টা রো আছে। নাম্বার অফ রো ইকুয়াল টু 3 সমান সমান নাম্বার অফ কলাম, এখানে কলামও আছে 3টা, 3টা ইকুয়াল টু 3টা, এবং আমার এখানে কালারও আছে 3টা। দেখো আমি বলছিলাম কালার 1, কালার 2, কালার 3, 3টা আছে। তো এখন এটা হলো একটা শর্ত। সেকেন্ড শর্ত হইলো যে আমার এখানে যখন নাকি আমি কালার গুলারে অ্যাপ্লাই করব, এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যে একটা রোতে, এই রো এর মধ্যে একটা কালার একবারের বেশি আসবে না। সিমিলারলি একটা কালার এই কলামের মধ্যে একবারের বেশি আসবে না। এভাবে আমার এটা ডিজাইন করতে হবে। পারবা তাহলে এরকম একটা ডিজাইন করতে? স্যার সুডোকু স্যার। কিছুটা মিল আছে। যেমন আমি তোমাদেরকে একটা কইরা দেখাই, একটা 3x3 একটা এক্সপেরিমেন্ট চিন্তা করো। এখানে রো হইলো 3টা এবং কালার হইলো 3টা। মনে করো কালার গুলোর নাম দিলাম ABC। তাহলে এটারে যদি আমি একটা 3x3 ডিজাইন করি, যে আমার এই ডিজাইনটারে যদি আমি ABC দিয়ে যদি করি, তাহলে দেখো ডিজাইনটা কিরকম হবে। ABC, দেখো এই রো এর মধ্যে কিন্তু একবারের বেশি আসে নাই, আবার এই কলামের মধ্যেও দেখো একবারের বেশি কিন্তু আসে নাই। বি, এই রো এর মধ্যে একবারের বেশি আসে নাই, আবার দেখো এই কলামেও কিন্তু সেকেন্ড টাইম আর আসে নাই। সি, এখানে এই রো এর মধ্যে একবারের বেশি আসে নাই, আবার এই কলামের মধ্যেও দেখো একবারের বেশি কিন্তু আসে নাই। ইন্টারেস্টিং না এই ডিজাইনটা? জি স্যার, অনেক মজার। ভেরি গুড। তাহলে আসো তোমাদেরকে একটু মজা দিই। আমরা এক কাজ করো, আমার একটা ডিজাইন বানায় দেখো। একটা ডিজাইন তোমরা করো যেখানে তোমার এই একটা এলএসডি হবে, যেখানে তোমার রো থাকবে 4টা, কলাম থাকবে 4টা, ট্রিটমেন্ট থাকবে 4টা। একটা ডিজাইন করো তো, আমি তোমাদেরকে দেখাই স্যার দিই এই ডিজাইন। লেন্সটা তো স্যার ভয়ঙ্কর নাম স্যার। আচ্ছা, তোমরা এই ডিজাইনটা করো। এখানে দেখো 4টা রো এবং 4টা কলাম আছে, এবং আমি আমার ট্রিটমেন্ট গুলোর নাম দিয়ে দিলাম ABCD। এই 4টা ট্রিটমেন্টে তোমরা এই এই টেবিলটার মধ্যে এমন ভাবে দিবা ওই আগের মতো, যেন একটা ট্রিটমেন্ট একটা টেবিলের মধ্যে, একটা রো এর মধ্যে একবারের বেশি না আসে, আবার কলামের মধ্যে যেন একবারের বেশি না আসে। করো তো একটা ডিজাইন তোমরা, করা হইলে আমার দেখাবা, শেয়ার করবা। করো একটা 4x4 এলএসডি ডিজাইন করো। বানাও তো একটা ডিজাইন।
খাতা কলম নাও, নিয়ে বানাও, বানায় আমারে দেখাও, ক্লাসে শেয়ার করো সবার সাথে। স্যার ইজি তো স্যার? ভেরি গুড, করে ফেলছো? জি স্যার। ভেরি গুড, হ্যাঁ স্যার একদম। ভেরি গুড। তাহলে আমি শেয়ার স্টপ করলাম, তোমরা দেখাও আমারে। মিস্টার স্যার সবুজ তুমি আগে দেখাও। স্যার ল্যাপটপে আছে তো একটু কষ্ট হয়ে যাবে। আমি একটু বলি, আপনি একটু লিখে দেন, না আমি তারপরে লিখতে পারুম না, তুমি করে দাও। শেয়ার দেওয়া যায় না কোনোভাবে? স্যার ল্যাপটপে আছে স্যার। আমি শেয়ার বন্ধ করে দিছি, তুমি শেয়ার দাও। ল্যাপটপ তুমি জুম তো ইউজ করতেছো নাকি? জুমে তো শেয়ার করাই যায়। তুমি যে কিসে করছো, ওয়ার্ডে করছো না খাতায় প্রিন্টে স্যার, করছো? খাতায় স্যার। খাতায় করছো? জি স্যার। আহ, স্যার ছবি 2 তুলে মিনিট শেয়ার দিতে লাগবে, পারো। আপনি খালি একটু লিখে নেন। তুমি আমার দিয়ে লেখাইবা? জি স্যার মিস্টার, একটু লেখাবো। ঠিক আছে লেখাও, তুমি যদি চাও আমি লেখাই লিখি তাহলে বলো। এখানে কারে দিছো? স্যার এখনো আসেনি স্ক্রিন শেয়ার। ও সরি সরি সরি, স্ক্রিন শেয়ার তো দেইনি। হ্যাঁ এখানে কারে দিছো বলো। স্যার এ বি সি রো বরাবর লিখে নাকি? এ বি সি ডি। ডি। আচ্ছা নিচে এখানে তো কারে দিছো? কলম বরাবর এ বি সি ডি। হ্যাঁ। এখানেও বি সি ডি। এখন এখানে 2 নাম্বার রোতে আসে, এখানে বি থেকে শুরু হয়েছে, তার মানে সি ডি এ। না ডি। স্যার এটা না, রো বরাবর আচ্ছা সি ডি এ, এ। সরি ডি, দূর, এ। এখানে এখানে হবে সি ডি এ বি। গুড, এ পর্যন্ত ঠিক আছে। তারপরে তারপরেটা ওইভাবে স্যার ডি এ বি সি। এখানে বি, এখানে স্যার একদম খাবে খাপ মিলছে স্যার। ভেরি গুড। মানে তোমরা আমার ডিজাইনটারে টাইনে একটু বড় করছো, এই তো? জি স্যার, এটা তো স্যার আমি মনে মনে করে ফেলছি স্যার। তোমরা মনে মনে করতে কইনি, আমি কইছিলাম খাতা কলমে করতে। এনিওয়ে তাহলে 4x4 এলএসডি ডিজাইন তোমরা করতে পারছো, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। 5x করতে পারো না? এটাই প্যাটার্ন তাহলে তুমি চেঞ্জ করতে পারো, তুমি চাইলে অন্য কিছু দিয়ে শুরু করতে পারো, যেমন ইচ্ছা করতে পারো। শর্ত খালি একটাই, তোমার শর্ত দুইটা। এক, যে আমার এখানে রো কলাম এবং প্রিন্টের সংখ্যা সমান হতে পারবে, এবং কোনো ট্রিটমেন্টই একটা রো বা একটা কলামে একবারের বেশি আসবে না। তুমি কেমনে দিবে এটা তোমার ইচ্ছা। ফর এক্সাম্পল এই টেবিল যেটা আছে, এটা যদি ইনভার্ট করে দিই তাহলে কি এটা আরেকটা এলএসডি দেখো তো। হ্যাঁ স্যার, কারণ তো সব ইনভার্ট করে দিলে হওয়ার কথা। ওকে, তাহলে আমার সিলেবাস আপাতত এখানেই শেষ। পেয়ার তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম ফার্দার যাব না। আচ্ছা, ওয়ান ওয়ে অ্যানোভা এবং টু ওয়ে অ্যানোভা, এটা তোমাদের এই লেভেলের দরকার নেই। আমি জাস্ট তোমাদের বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য আমার স্লাইডে রাখছি। এটা তোমাদের যখন লাগবে, এখানে জাস্ট বেসিক কথাগুলো আছে, এর চেয়ে বেশি কিছু না। স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো কেমন সেটাও আমি তোমাদের এখানে আইডিয়া দিছি। ওয়ান ওয়ে অ্যানোভা দিছি, টু ওয়ে অ্যানোভা দিছি। এটা যখন লাগবে আমার সাথে তখন প্রয়োজনে যোগাযোগ করো। আর যদি আমার অ্যাকচুয়ালি আমাকেও লাগবে না, তোমাদের যখন তোমাদের এগুলো নিয়ে কাজ করবে, এগুলো তোমাদের খুব একটা লাগে না। তোমাদের আমি আগেই বলছি তোমাদের সাবজেক্টে এরকম হায়ার লেভেলের জিনিসপত্র খুবই কম করা হয়। আমি আশা করি তোমরা একসময় করবা। হোয়াটএভার তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিংক দিয়ে দিছি যে এক্সেল কিভাবে অ্যানোভার কম্পিউটেশন করতে হয়, অ্যানোভার অ্যানালাইসিস করতে হয়, এসপিসিসি কিভাবে করতে হয়, এই লিংকটাতে গেলে পাবা। আর এক্সপেরিমেন্টাল ডিজাইনের জন্য, আমি শুধু এক্সপেরিমেন্টাল ডিজাইনের জন্য আজকে টপিকটার জন্য আমি দুইটা বই লিখেছি। এই দুইটা বই ফ্রি, অনলাইনে নামায় তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার ইনশাআল্লাহ। ভেরি গুড, তাহলে আমার ক্লাস এখানেই শেষ। আচ্ছা এখন তাহলে বলি, আমরা আগামী ক্লাসে একটা ক্লাস করব সম্ভবত। আগামী ক্লাসে একটা রিভিউ ক্লাস করব এবং ক্লাসটা খুব বড় হবে। আমি সম্ভবত একটা 3 ঘন্টা 2 ঘন্টা বোধহয় হবে না, আড়াই ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস হবে আগামী সপ্তাহে। তো তোমাদের প্রত্যেক সপ্তাহে ক্লাস কয়টা থাকে? তোমাদের প্রত্যেক দিনই ক্লাস থাকে? প্রত্যেকদিনই থাকে। আচ্ছা তাহলে আগামী বুধবার এই ক্লাস হবে। তো ক্লাসটা কতক্ষণ হবে আমি পরে জানাই। ক্লাসটা খুব ভালো জানাই, 10টা থেকে শুরু করে একটা পর্যন্ত হয়। এটা হয়তো 2 ঘন্টা লাগতে পারে, আর হয়তো আড়াই ঘন্টাও লাগতে পারে। তো তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো যে ক্লাসটা 10টা থেকে একটা পর্যন্ত 3 ঘন্টা হবে, এবং ওইটা করে আমি তোমাদের সাথে এখানে ক্লোজ করে ফেলবো। আমি আর ফার্দার যাব না। ওকে,
জি স্যার, আমার জন্য আরো ভালো হবে। ভেরি ভেরি মনে করো আমাদের এই টপিকগুলো যা পড়াইছি এগুলো রিভিউ করার কিছু নাই। বন্ধের আগে তোমাদের সাথে ওই লাস্ট টপিক যেগুলো ছিল, প্রবাবিলিটি মেইন টপিকগুলো ছিল ওইটাই রিভিউ করবো আড়াই ঘন্টার বেশি মনে হয় লাগবে না। আশা করতেছি আড়াই ঘন্টার ক্লাস রিভিউ করবো। আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কাইন্ডলি দেখা মার্ক করে রাখো। কোনো যদি প্রশ্ন থাকে তোমরা আগামী ক্লাসের আগেই তোমাদের প্রশ্নগুলো মনে মনে রেডি করে ফেলো যে আমার সাথে কি নিয়ে কথা বলবো, কি কি জিনিস ডিসকাস করতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত ঠিক আছে? ওকে স্যার। ভেরি গুড। তাহলে আমি পাঠিয়ে দেবো, মেন্টালি প্রিপেয়ার থাকো, 10 থেকে 1টা পর্যন্ত ক্লাস রাখেন। আর তোমরা ভালো থেকো। ওকে, গেলাম তাহলে। আল্লাহ হাফিজ।